সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ছুটির দিনে চমৎকার একটা ছুটির দিন কাটিয়েছেন। আমরা আজকে আড্ডা দেওয়ার জন্য এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে এবছর বইমেলা হয়নি। কিন্তু বইমেলা হবে সেটি ১৮ই মার্চে শুরু হবে বাংলা একাডেমির বইমেলা। কিন্তু ইতিমধ্যে নানান রকম বই কিন্তু প্রকাশ হতে শুরু হয়েছে। সেরকম একটা বই নিয়ে আজকে আমরা এখানে আলাপ করব। আমার হাতে এই বইটি আছে। ঠিক বেঠিক মার্কেটিং। এটি গালিব বিন মোহাম্মদের লেখা। আমরা এই বইটি নিয়ে আড্ডা দেওয়ার জন্য আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বইয়ের লেখক গালিব বিন মোহাম্মদ। আসসালামু আলাইকুম মনির ভাই, ভালো আছেন নিশ্চয়ই? হ্যাঁ গালিব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় করে যে আসতে পেরেছেন এবং তার চেয়ে বেশি বড় ধন্যবাদ হচ্ছে যে আপনি বইটা লিখতে পেরেছেন। অনেক ধন্যবাদ। আমরা আমাদের সঙ্গে আছে ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশের প্রতিষ্ঠাতা মির্জা মোহাম্মদ ইলিয়াস। আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছুটির এই দিনে একটা মার্কেটিং রিলেটেড একটা বই নিয়ে আড্ডা হবে, সেটা ভেবে কিন্তু আমি খুব এক্সাইটেড। আমিও খুব এক্সাইটেড এবং আমি তো পড়ে ফেলছি বইটা, মোটামুটি শেষ করতে পারি নাই, কিছুটা বাকি আছে। কিন্তু আমি এত এক্সাইটেড যে পড়তে শুরু করার পরেই মনে হলো যেটা নিয়ে একটা আড্ডা না দিলে আসলে হবে না। এবং আমরা সর্বশেষ আমরা ডেকে নিই এই বইয়ের প্রকাশক আদর্শ প্রকাশনীর মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মাহবুব আর গালিবের পিছনে অনেক বই আছে, দেখে বোঝা যাচ্ছে ওরা পড়াশোনার লোক। আমার পিছনে একটা ফ্রিজ দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে লোকটা খালি খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার মধ্যেই থাকে। আর আমার পিছনে পরিষ্কার সাদা। অথবা উল্টা হতে পারে মনির ভাই, আমাদের পিছনে অনেক বই, তার মানে আমরা এখন পড়ে শেষ করতে পারিনি। আর আপনার পিছনে যেহেতু বই নেই, পড়ে টরে শেষ হয়ে এখন খাবার নিয়ে বসে আছেন। খাবার নিয়ে বসে আছি না, খাওয়া দাওয়া নিয়ে। আচ্ছা, আমরা আসলে শুরু করি। আসলে আমার একটা বিষয় প্রথমে গালিবের কাছে একটু জানার ইচ্ছা। আমার ধারণা যে এই বইটা প্রকাশ করার ক্ষেত্রে মাহবুবের একটা ২ নম্বরই বুদ্ধি আছে এবং মাহবুব এটা করছে কিনা আমি একটু কনফার্ম হইতে চাই। সেটা হচ্ছে মাহবুব নিশ্চয়ই আপনার কাছে গিয়ে বলছে যে আপনি যে কয়টা লেখা লিখছেন এইটা একটা বই হয়ে আরো বেশি হয়ে যাবে, এই সামনে পিছে একটু কিছু লাগাই দিলে এটা বই হয়ে যায়, তাহলে আপনি এটা বই করে ফেলেন। এরকম কিছু কি মাহবুব আপনাকে বলছে গালিব? সাউন্ড সিমিলার না? ব্যাপারটা হচ্ছে যে সত্যি কথা বলতে বই বের করব এরকম কোনো প্ল্যান ইভেন 6 মাস তো না, ইভেন 3 মাস আগেও ছিল না। এইটা খোঁচাখুচিটা অনেক জনই করছিলেন যে একটা বই বের করলে ভালো হয় লেখাগুলো একসাথে করে, কারণ আমি মোটামুটি ফেসবুক এবং লিঙ্কডইনে বেসিক্যালি লেখাগুলো দেই। তারপরে অনেকে হয়তো বলছিলেন কিন্তু গা করছিলেন না। তারপরে হচ্ছে রকমারির যে সাদি ভাই, উনি হচ্ছেন এসে ধরলেন যে বই আপনার যেগুলো আছে, তা আমি বললাম যে এগুলো তো লেখা যেভাবে আছে এগুলো তো বই বের করা আদৌ সম্ভব কিনা, বা কেউ বই বের করতে রাজি কিনা। তো উনি সাদি ভাই তখন কয়েকদিন পরে এসে বললেন যে না, আমি কথা বলেছি কয়েকজন প্রকাশকের সাথে, তারা সবাই ইন্টারেস্টেড। আপনি এখন বলেন যে কবে আমার পাণ্ডুলিপি। তো তারপরে হচ্ছে আসলে পাণ্ডুলিপি দেওয়া। আর বইটা যতটা না পাণ্ডুলিপি মানে হচ্ছে আমি যে ওয়ার্ড ফাইল গুলো ছিল এগুলোকে মোটামুটি দিয়ে দেওয়ার পরে আদর্শ প্রকাশনী থেকেই আসলে ওনারা এটাকে আরো ঠিকঠাক করেছে, সোজা কথা। কারণ আমি যখন লিখেছি এটা তো বই আকারে লিখবো বা বই আকারে বের করবো এরকম কোনো প্ল্যান ছিল না। তো পরে যখন বইয়ের জন্য বের করার প্রিপারেশন নিলাম তখন ঠিকঠাক হয়েছে। বাট অবভিয়াসলি মাহবুব ভাই এবং মাহবুব ভাই টিম মুক্তা আছেন, ওনারা যেভাবে হেল্প করেছেন এবং যেভাবে পিছনে লেগেছে বলা যায়, তার জন্যই বইটা আসলে বের হয়েছে। নাহলে আমি নিজের উদ্যোগে বই বের করার মানুষ না। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনে হয় মাহবুবকে আমরা একটা ধন্যবাদ দেই, ইলিয়াস, নাকি? এটা দেওয়া উচিত। মাহবুব এই যে ২ নম্বরই বুদ্ধিটা করে, গিয়া প্রথমে বলে যে আপনার তো বই হয়েই গেছে, খালি একটু আসলে ঠিক না, কখন বই ঠিক করতে গিয়ে টের পাওয়া যায় যে অনেক কিছু করতে হয়, তাই না মাহবুব? হ্যাঁ, একটা বই তো আসলে যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে একজন লেখক যতক্ষণ ধরে একটা বই লেখে
তার চেয়ে বেশি সময় আমাদের দেওয়া লাগে আর কি। কারণ লেখক হয়তো বা তার কন্টেন্টটা নিয়ে বেশ ভালোই জানে, কিন্তু একটা বই হওয়ার জন্য স্টাইলের কিছু ব্যাপার থাকে আর কি। স্টাইলের ব্যাপার থাকে, কনসিস্টেন্সি ব্যাপার থাকে, মনে একটা বই লেখে, তার চেয়ে বেশি সময় আমাদের দেওয়া লাগে আর কি। কারণ লেখক হয়তো হ্যালো, তো এই বিষয়গুলো আর কি, যে এখানে ইকো হচ্ছিল আর কি। আচ্ছা, তো এই কারণে হচ্ছে গিয়ে যে অনেক সময় অনেক পান্ডুলিপিতে আমাদের প্রচুর সময় দেওয়া লাগে। আর এই গালিব ভাইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে গিয়ে যে মুনির ভাই ওই আগের পলিসি থেকে আমি বের হয়ে আসছি আর কি। আমি মূলত এখন আর সরাসরি লেখকদের সাথে খুব একটা যোগাযোগ করি না আর কি। সবকিছু গুছিয়ে গেছে আনি, তারপরে হচ্ছে গিয়ে যে আমি যোগাযোগটা করি এখন। মানে যাতে আমি এমন ভাবে এখন আগাচ্ছি যে যাতে মানে আমি একবার যাব এবং ওই একবারই যাতে হ্যাঁ বলে আর কি। যে আগে যখন আপনাদের পেছনে মাসের পর মাস ঘুরতে হইতো, সেইখান থেকে আমার একটা ভালো শিক্ষা হয়েছে আর কি। না না, এটা গালিব তো তুমি আমাদের ইয়া নষ্ট করে দিলা, বাজার নষ্ট করে দিলা। মাহবুব যদি একটা বই একবার এসে পেয়ে যায় তাহলে কি কাজটা ঠিক হবে? এটা তো পরবর্তী লেখকদের জন্য তাতে কিন্তু ডিমান্ড সাইডের পাওয়ার একটু কমে গেল আর কি। হ্যাঁ সেটাই, মানে মনে হচ্ছে এই মানে আমি ব্যাপারটা ছিল এরকম যে মাহবুব ভাই হয়তো এসছে কম, কিন্তু মাহবুব ভাইয়ের পক্ষ থেকে সাদি ভাই লেগেছিল প্রায় কয়েক মাস। এবং সাদি ভাই যেটা করেছিল সেটা হচ্ছে যে উনি ফ্রাইডেতে ওনার ক্যালেন্ডারে রিমাইন্ডার দিয়ে রাখতো। সেটা হচ্ছে যে আমাকে ফলো আপ করতে হবে। প্রত্যেক ফ্রাইডেতে ভদ্রলোক এসে আমাকে বলতো, ভাই পান্ডুলিপি কবে দেবেন, তো কবে দেবেন। এই করতে করতে এক পর্যায়ে ত্যাক্ত বিরক্ত হয়ে বললাম যে দিয়ে দিলে এই ফলো আপ থেকে মুক্তি পাওয়া যায় তো ভালো। তো মাহবুব ভাই তো নিজে আসেননি, কিন্তু ওনার হ্যাঁ মানে এটা একটা ভালো ইনফরমেশন, আমি সাদিকে ব্লক করে রাখবো। আমাদের জন্য একটা বেসিক ভালো ইনফরমেশন হইলো। আচ্ছা, আমরা বইয়ে দিই। কিন্তু আমার দিক থেকে একটা ছোট জিনিস অ্যাড করার ছিল আর কি। মানে ফর লং বিন গালিব ভাই সরি তার নিজস্ব প্রোফাইলে বিভিন্ন মার্কেটিং গ্রুপে, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে লেখালেখিগুলো লিখছিল, এবং আমরা দেখছিলাম যে মানে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমাদের পাঠক এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার্স চাচ্ছিল যে গালিব ভাই আপনার এটা আমরা একটা মলাটবদ্ধ বই দেখতে চাই। মলাটবদ্ধ বই নিয়ে আমিও দু একবার গালিব ভাইকে বলার চেষ্টা করেছি, গালিব ভাই জাস্ট উড়াই দিছে, আরে দোষ আমার বই বের করে আমি লিখবো, আমি এত ভেবে চিন্তে লেখি নাই। কিন্তু ফর্চুনেটলি ডেফিনেটলি সাদিকে ধন্যবাদ, সাদি ভাইকে ধন্যবাদ, এবং অন্যতম ধন্যবাদ মাহবুব ভাইকে, যে ফাইনালি ইটস হ্যাপেন্ড। এবং মার্কেটিয়াররা এবং যারা রয়েছে তারা কিন্তু খুবই এক্সাইটেড এই বইটা নিয়ে। ইনফ্যাক্ট গালিব ভাইয়ের বই প্রকাশিত হয়েছে, এটা নিয়ে আমাকে গ্রুপের অনেকেই ইনফ্যাক্ট ইনবক্স মেসেজ করেছে যে ফাইনালি বুক ইজ কাম, এবং আরো অনেক বই ইনশাল্লাহ আসবে। মনির ভাইকে আমি এই ক্লুটা দিয়ে দিলাম যে আরো অনেক বই আসবে, এবং মার্কেটিং এর অনেক বাংলা বই আসা খুব দরকার। এবং মনির ভাইকে অন্যতম অসংখ্য ধন্যবাদ। আমি এর সাথে আরেকজনকে বলতে চাই, আমাদের তৌফিক ভাই, আফতাবিন, খুরশিদ ভাই, যারা আসলে মার্কেটিং এর ফ্যাটার্নিটির এত বড় একটা পোর্শন, যারা আসলে পুরা বিদেশি বই পড়ে আসে, বাংলাদেশের কানেক্ট করতে গিয়ে তাদের অনেক ঝামেলা হয়। আপনারা উদ্যোগ নিয়েছেন, এবং সেই উদ্যোগটা ইনফ্যাক্ট আমরা দেখেছি খুব বেশি ফেল করে নাই। যে ধরনের ধরেন 200-300 বই হলে যেখানে আমরা বলি যে এটা মানে সাকসেসফুল বই, সেখানে আপনাদের সবারই ইনফ্যাক্ট আমি ধারণা করবো যে মনির ভাইয়ের বই সম্বন্ধে আমি বেশ জানি, আমি গালিব ভাইয়ের বই সম্বন্ধে মোটামুটি জানি যে এটার মানে মাশাআল্লাহ মার্কেটের ডিমান্ড বেশ ভালো, আমাদের কাছে প্রকাশক রয়েছে। তো ধন্যবাদ প্রকাশকের দিক থেকে, এবং হলো ধন্যবাদ ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, মার্কেটিং প্রফেশনালস যারা আসলে বইটা লুফে নিয়েছেন তাদের দিক থেকে। মনির ভাই, ওভার টু ইউ। আচ্ছা, আমি একটু যোগ করতে চাই। ইলিয়াস ভাই যেটা বলছেন, আসলে তখন পর্যন্ত হয়তো গালিব ভাই একটু দ্বিধার মধ্যে ছিল, উনি ভয়ে ছিল, এবং আমি যতদূর ইনফরমেশন পাইছি যে উনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করতেছে যে প্রকাশককে কি টাকা দেওয়া লাগবে কিনা। তো আমি বললাম যে আরে না, উল্টা আরো আমরা টাকা দেব। ভয়ের কিছু এটা এই গালিব যদি কোনো টাকা মাহবুবকে দিয়ে থাকে তাহলে এটা ঠিক হবে না, এটা আমাদের কাছে দিও। তোমার যদি এই ফান্ডে কোনো টাকা থাকে যাই হোক, আমরা বইয়ের মধ্যে একটু ঢুকি। প্রথমে একটু গালিবের কাছে আমি জানতে চাই যে আমি অনেক দূর পড়েছি, অনেকগুলো পড়েছি, এবং একটা সুবিধা আছে আমি খেয়াল করলাম, যে এটা প্রথমে একটু প্রশংসা করে নিই। সেটা হচ্ছে যে একদম টানা যে পড়তে হবে এই বইটা তা না। এটা এই
সূচিপত্র দেখে যে কোনোটাতে জাম্প করা যায় একদম খুব সহজে। দুই একটা আছে যেগুলা আগেরটা পড়া থাকলে ভালো, তখন আসা যায়। এবং আরেকটা জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হলো কোনোটাই অনেক বড় চ্যাপ্টার না, যার ফলে খুবই এবং রিলেটেড করার যে বিষয়টা সেটাও খুব ভালো। হ্যাঁ, এবং আমার কাছে এখন একটা গালিবের কাছে আমার প্রথম প্রশ্ন আর কি, সেটা হলো এই লেখাগুলো তো বিচ্ছিন্নভাবে আপনি লিখছেন, তাই না? কখনো লিঙ্কডইনে, কখনো আপনার প্রোফাইলে, কখনো ইয়াতে। এখন যখন আপনি এই যে বই আকারে যখন করতে গেলেন, তখন যখন এটাকে সাজানোর চেষ্টা করলেন, তখন কি নতুন অনেক কিছু লেখা লাগছে, না সাজানোটা সহজ ছিল গালিব ভাই? থ্যাঙ্কস মনির ভাই। না, আমাকে নতুন করে বইয়ের জন্য নতুন করে সাজাতে হয়নি। মানে যে লেখার ভিতরে যে নতুন করে অনেক কিছু ঢুকাতে হয়েছে তা না। মোটামুটি আমি বলবো অনেকগুলো লেখাই টাচই করতে হয়নি, কিছু লেখা টাচ করতে হয়েছে, সেটা হয়তো 10% 5% লেভেলে। যেহেতু যখন ফেসবুকে লিখেছি বা লিঙ্কডইনে যখন লিখেছি, তখন হয়তো যে প্রেক্ষিতে লিখেছি সেখান থেকে হয়তো সেটা সেই প্রেক্ষিতটা বোঝানোর জন্য একটু হয়তো ভেতরে কিছু কিছু জায়গায় হয়তো একটু আপডেট করতে হয়েছে এই। কিন্তু খুব বেশি যে চেঞ্জ করতে হয়েছে ব্যাপারটা তা না। সো মোটামুটি আমার লেখাগুলো যেরকম ছিল সেগুলোকে যখন আমি জড়ো করলাম, হ্যাঁ একটু বেগ পেতে হয়েছে, সেটা হচ্ছে সূচিপত্রে আনা। কারণ যখন আমি লিখেছি, আর আমি মানে সত্যি কথা বলতে তো প্ল্যান করে লিখিনি বা প্ল্যান করে লিখিও না যে এই টপিক নিয়ে লিখবো। আমার লেখাগুলো হয়তো দেখেছেন যে সবগুলোই হচ্ছে কেস স্টাডি এবং অবজারভেশন নির্ভর। তো যখন একটা ঘটনা ঘটে সেটার উপর একটা অবজারভেশন যখন হয় আমার, তখন আমি লিখি। ইটস নট প্ল্যান যে আমি এখন ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে লিখবো অথবা আমি এখন সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট নিয়ে লিখবো, এরকম। তো যেটা আমাকে দেখলাম যে যখন আমি সূচি সাজাতে গেলাম, তখন দেখলাম যে লেখার সাবজেক্ট গুলো বেশ ছড়ানো ছিটানো। সো বাট তারপরে আবার যখন বসে আস্তে 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 বোঝার চেষ্টা করলাম, তখন দেখলাম যে বেশ কিছু টপিক আছে যেগুলো কাছাকাছি, যেমন ব্র্যান্ড পার্সোনালিটি নিয়ে 4টা টপিক আছে, 4টা লেখা আছে। সো ওগুলোকে একসাথে আনা হলো। এরপরে সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট নিয়ে বা আর্টি নিয়ে। সো চেষ্টা করছি সূচিটা এমন ভাবে সাজাতে যে একটু লাইট টপিক আস্তে আস্তে একটু ডিপ টপিকের দিকে যায়। সো মোটামুটি এভাবেই করা। সো ইন এ নাটশেল খুব মানে বইয়ের জন্য যে অনেক চেঞ্জ করতে হয়েছে তা না। অবভিয়াসলি ওয়ার্ড এবং ভাষাগত কিছু চেঞ্জ এসে, যেটা মাহবুব ভাই এবং তার টিম করেছেন যখন পাণ্ডুলিপিটা ফাইনালি এডিট করে তখন। কিন্তু সেটাও খুব বেশি না, আমার মনে হয় 2-3% বেশি হবে না। একটা জিনিস আমার বলে নেই, সেটা হচ্ছে এই যে এটা আমাদের ইলিয়াসও এখন হয়তো স্বীকার করবে কিনা, সেটা হচ্ছে আমি লিখছি যে বাংলাদেশে একসময় ডাক্তার বেশি ছিল, এখন হচ্ছে সবাই মার্কেটার। কিছু একটা করতে গেলে প্রত্যেকেরই একটা সাজেশন থাকে সেটা, এবং গালিবের একটা লেখাই আছে, মার্কেটিং প্রফেশন আর দাবা খেলার দর্শকেরা। হ্যাঁ, যে এই জায়গাটা থেকে মানে আমার জন্য একটা সুবিধা আছে, আমি তো অনেকখানি দর্শক। আমি যখন মার্কেটিং এর জিনিসপত্র লিখি, তখন আমি অনেক বেশি জিনিস কিন্তু আসলে প্র্যাকটিস করি না, আমি তো প্র্যাকটিসিং মার্কেটিয়ার না। কিন্তু গালিবের তো এই জায়গাটা একটা খুবই ইম্পর্টেন্ট, আপনি দীর্ঘ 15 বছর ধরে এই জিনিসগুলাই করছেন, তাই না? এই জায়গাগুলা আপনাকে খেয়াল রাখতে হয়। যেমন আমি এখন পর্যন্ত যেটুকু পড়েছি, সেখানে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমরা যে ভুলগুলো আমাদের তরুণ মার্কেটাররা করে, হ্যাঁ, বিশেষ করে ব্র্যান্ডের বিষয়টা অনেক সময় মাথায় রাখে না, যে এই মুহূর্তে বাজারটা ধরা দরকার, আমি একটা কিছু করে ফেললাম, কিন্তু এটা যে আখেরে খারাপ হইতে পারে, এই জিনিসটা আপনি খুব জোর দিয়েছেন, যে বিশেষ করে এই জায়গাগুলোতে। সেজন্য আমার একটা জিজ্ঞাসা হচ্ছে, এই যে অবলীলায় যে আপনি বিভিন্ন ব্র্যান্ডগুলো সম্পর্কে আলোচনা করেছেন, আপনার একটু ভয় লাগে নাই যে ব্র্যান্ডওয়ালারা, কারণ এই যে ব্র্যান্ডের মার্কেটিং ব্র্যান্ডের যারা হেড, তারা তো আপনার বন্ধু বান্ধবী, তারা এর মধ্যে বকাবাজি শুরু করে নাই? মানে আমার ইনবক্স দেখাতে পারলে হয়তো ভালো হতো, ইনবক্স দেখাতে পারলে ভালো হতো, বা সেটা দেখাতে পারছি না। তবে হ্যাঁ, কথাবার্তা হয়েছে, বাট যেটা হচ্ছে যে হয়তো ইনিশিয়ালি অনেকে হয়তো মাইন্ড করেছেন কিছুটা, বাট পরবর্তীতে যখন এটা একটা একাডেমিক ডিসকাশনে অথবা একটা প্রফেশনাল ডিসকাশনে গিয়েছে, দে আন্ডারস্ট্যান্ড ইটস নাথিং মাই পার্সোনাল, হ্যাঁ, nothing about my personal perception অথবা personal criticism. It's all about professionalism. এবং thanks to most of my friends and fellow brand practitioners, they took it very sportingly. And I know some of the company বা some of the brand যখন লিখেছি, লেখার পরে উল্টো এরকম হয়েছে যে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে
এবং ওইটার উপর বেস করে এরকম জানি যে বেশ কিছু ডিসিশন তারা নিয়েছেন কোম্পানিতে, যেন যে ভুলটা হয়েছে বা যে অবজারভেশনটা হয়েছে সেটাকে অ্যাডাপ্ট করা যায়। দেখুন আসলে এটা ঠিক মনে হয় যে অ্যাজ এ নেশন উই আর নট ভেরি ওপেন টু ক্রিটিসিজম। আমরা কারো ব্যাপারে কিছু বললে সেটাকে যে ফান আকারে বলেন বা যেভাবেই বলেন আমরা সেটা নিতে পারি না, যে কোনো ক্ষেত্রেই বলেন, পলিটিক্যাল বলেন, ইকোনমি বলেন, পার্সোনাল লাইফে বলেন। সো বাংলাদেশে আসলে লেখালেখি করাটা একটু রিস্কি, বিকজ অনেকের গায়ে লেগে যায়। আর আমি যেভাবে লিখি ব্র্যান্ড নিয়ে বা ক্যাম্পেইন নিয়ে, সেটা গায়ে লাগাটা খুব স্বাভাবিক। বাট আমার কাছে মনে হয় যে যদি আমরা এটাকে আমার ব্র্যান্ড নিয়ে বললো কেন সেটা না করে যদি আমি চিন্তা করি যে আমার ব্র্যান্ড নিয়ে বলেছে এটা তো ভালো, বিকজ অ্যানালাইসিস করে দিয়েছে। সো এটাকে যদি আমরা ইউটিলাইজ করার মেন্টালিটি রাখি, আই ডোন্ট থিঙ্ক দ্যার ইজ এনিথিং রং অ্যাবাউট দ্যাট। অনেকেরই এই মেন্টালিটি আছে, তারা যেটা বললাম যে অ্যাপ্রিসিয়েট করেছে। আবার হ্যাঁ, ইনবক্সে মাঝে মাঝে কিছু কথাবার্তা শুনেছি, ইনবক্স ছাড়াও কথাবার্তা শুনেছি, বাট আই টুক ইট ভেরি স্পট। আমি যদি একটু গালিব ভাইকে সাপ্লিমেন্ট করার সুযোগ পাই, তো আমার জায়গা থেকে বলার আছে। প্রথম কথা হলো যে গালিব ভাইয়ের সম্বন্ধে যদি বলতে চাই, গালিব ভাই যেহেতু ফ্যাক্টস নিয়ে কথা বলেন, সুবিধা হলো যে ফ্যাক্টস নিয়ে কথা বললে অন্যদের যখন বলতে হয় তাদের ফ্যাক্টস নিয়ে উত্তর দিতে হয়। তো সেইটা অনেকের ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং থাকে, কারণ সবাই এত প্রস্তুতি নিয়ে হয়তোবা কথাটা বলে না। কিন্তু দু একটা জায়গায় যেটা ঘটেছে, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স এর একজন অ্যাডমিন হিসাবে আমার কাছে কিছু কথাবার্তা এসেছে বা অনেক ফোন পেয়েছি, ইনবক্স পেয়েছি, যে কোনো কোনো ক্ষেত্রে হয়তো এত ওপেন না হলেও হয়। কিন্তু গালিব ভাইয়ের মজা হলো যে গালিব ভাই যেগুলো বলে সেইগুলো কিন্তু ধরেন ফ্যাক্ট করা হয়ে গেছে, বা কোনো একটা ক্যাম্পেইন হয়ে গিয়েছিল, বা কোনো একটা কি স্ট্র্যাটেজি নেওয়া ছিল, সেই ধরনের জিনিস নিয়ে কিন্তু কথাবার্তা বললে ওই যে ফ্যাক্ট দিয়ে যেহেতু কাটতে হয়, ওইটা একটু বিট মানে আমার ধারণা যে খুব বড় চ্যালেঞ্জ না। কিন্তু কারো কারো হয়তো গায়ে লেগেছে, বা কারো হয়তো হাতে লাগালে ভাই যেগুলো বলে সেইগুলো কিন্তু ধরেন ফ্যাক্ট করা হয়ে গেছে, বা কোনো একটা ক্যাম্পেইন হয়ে গিয়েছিল, বা কোনো একটা স্ট্র্যাটেজি নেওয়া ছিল, সেই ধরনের জিনিস নিয়ে কিন্তু কথাবার্তা বললে ওই যে ফ্যাক্ট দিয়ে যেহেতু কাটতে হয়, ওইটা একটু বিট মানে আমার ধারণা যে খুব বড় চ্যালেঞ্জ না। কিন্তু কারো কারো হয়তো গায়ে লেগেছে, বা কারো হয়তো হাতে লাগালে ভাই যেগুলো বলে, কারো কাছ থেকে মনে সাউন্ডটা আসতেছে, কারো লাইভ থেকে মনে সাউন্ড আসতেছে। এখন ঠিক আছে মনে হয়? এখন মনে হয় ঠিক আছে, হ্যাঁ, লাইভ থেকে মনে হয় সাউন্ড চলে আসছে, শুধু আমি কথাবার্তা অফ রেখেছি। যাই হোক, তো যেটা বলছিলাম যে ইনফ্যাক্ট কেউ একজনের কারো কাছে দুটো ডিভাইস অন করা, এই জন্য ইকো হচ্ছে। যে কোনো একজনের হয়তো ল্যাপটপ এবং মোবাইল দুটোই অন করা, একটা হয়তো স্ট্রিমিং হচ্ছে আর একটাতে হয়তো ফেসবুকটা অন করা, এই জন্য অথবা আরেকটাতে ইয়েটা খোলা, লিংকটা খোলা, মানে লাইভের লিংকটা খোলা। আমারে খোলা ছিল, আমি দুইটাই সাউন্ড ডাউন বন্ধ করছি, অসুবিধা নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো গালিব ভাইয়ের মজা হলো যেহেতু, আরেকটা জিনিস হলো গালিব ভাই তো কোথাও ঠিক বেঠিক বলে দেওয়ার জন্য একবার ডিরেক্ট গাইডলাইনটাও দেয় না। যখন গাইডলাইন ফুল না দিয়ে যখন একটা জায়গায় ছেড়ে দেয় এবং ডিসিশন নিতে অ্যাসিস্ট করে, তখন কিন্তু ধরেন এই মজার ঘটনাটা ঘটে। এবং এইটুক চ্যালেঞ্জ কিন্তু প্র্যাকটিশনার হিসেবে আমাদের নিতে হবে। এবং ইনফ্যাক্ট আমার কাছে আরো কিছু কোয়ারি ছিল, যে আমাকে দু একদিন বলেছে, কিছু একাডেমিও বলেছে যে ইলিয়াস আপনারা যে এত কঠিন সমালোচনা করেন, সেক্ষেত্রে ব্র্যান্ডগুলো আপনাদেরকে কিছু বলে কিনা। তা আমি বলেছি দেখেন, প্র্যাকটিস যারা করে, যখন ডক্টররা, মানে আমরা যদি মূলত প্র্যাকটিশনার তো মূলত ডক্টররা, তারা কিন্তু প্রচুর কাটাকাটি করে, প্রচুর অপারেশন করতে হয়, তারপর তারা একটা সিদ্ধান্তে আসে। ওভার দ্য টাইম দিস ইজ দ্য সিস্টেম। তো ব্র্যান্ড যেহেতু ফুল বেশি বাইবেল লেখা নাই ব্র্যান্ডের, এবং আমেরিকান বইগুলো পড়েই বাংলাদেশের ব্র্যান্ডগুলো চালানো যাচ্ছে না, তখন কিন্তু আমাদের কিছু প্র্যাকটিসে যেতে হচ্ছে এবং কিছু ছাড় দিতে হচ্ছে। এবং থ্যাংকস আওয়ার ফেলো প্র্যাকটিশনার্স অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্যাক্ট ব্র্যান্ডস, যারা আসলে এখন পর্যন্ত এই ধরনের বড় কোনো মানে ক্লেম করে নাই, কিন্তু মানবিমানের ব্যাপারটা থাকে, ইনফ্যাক্ট থাকে। গালিব ভাই যেভাবে ওপেন লেখে, কিন্তু এই ওপেন লেখাগুলোই কিন্তু গালিব ভাইকে ওভার দ্য টাইম খুব জনপ্রিয় করেছে। তার লেখা কিন্তু অনেক আই ওপেনিং। তার একটা লেখা যখন আসে তখন কিন্তু ফেলো মার্কেটিয়ার্সরা বুফে নেয় একেবারে। ধরেন আমি দেখেছি, আমার কাছে প্রচুর ইনসাইট রয়েছে, যে ধরেন একটা সিঙ্গেল লেখা, আমাদের গ্রুপের মেম্বার হলো ধরেন 42,000 41,000 বা সামথিং, সেইটা লেখা রিস্ক যখন 1 লাখ ছাড়াই যায়, দিস ইজ ইনক্রেডিবল। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। আমার মনে হয় যে কয়েকটা বিষয়তে আমরা এখন পরিষ্কার, এখন আমরা আরেকটু গভীরে যাই। হ্যাঁ, সেটা হলো আমাদের দেশে এটা গালিবের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো বইয়ের মধ্যে আপনি চেষ্টা করছেন ব্র্যান্ডিং এবং মার্কেটিং এই দুইটার যে পার্থক্য আছে, জিনিসটা যেন একটু মাথায় নেয়।
অনেক সময় আমাদের মার্কেটাররা ব্র্যান্ডটাকে মাথায় রাখে না। তারা ভাবে যে না যাই হোক আগে মার্কেটিং করে নেই তারপরে ব্র্যান্ডিং হবে। এটাকে আরেকটু যেমন একজন মন্তব্য করেছে যে এই ধরনের দেশি এক্সাম্পল গুলো আমাদের টেক্সট রেফারেন্সে বই পড়াশোনার জগতেও কিভাবে আনা যায় সেটার একটা বুদ্ধি থাকা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে গালিব আপনার কাছে, আপনি কিভাবে ব্র্যান্ড এবং মার্কেটিংকে আলাদা করেন, ব্র্যান্ডিং এবং মার্কেটিংকে আলাদা করেন? আমার কাছে অবভিয়াসলি মার্কেটিংটা একটা বড় ডিসিপ্লিন, এটার একটা পার্ট হচ্ছে ব্র্যান্ডিং। বাট যদি আমি মানে সহজ বাংলা ভাষায় বলি যে ব্র্যান্ডিং হচ্ছে একটা মানুষের বা একটা ব্র্যান্ডের ক্যারেক্টার, সে কিরকম সেটা। আর মার্কেটিং হচ্ছে সে কিরকম এইটা কিভাবে জানানো যায় সেই অ্যাক্টিভিটি গুলো, as simple as that. So আমি হচ্ছি গালিব, আমার যা পার্সোনালিটি, আমার যে ক্যারেক্টার সেটা হচ্ছে আমার ব্র্যান্ড বা আমার ব্র্যান্ডিং। আর এটাকে নিয়ে যখন আমি কিরকম এটা নিয়ে যখন মির্জা ভাই কথা বলছেন অথবা আমার বাসা থেকে কেউ কথা বলছেন বা আমার কোনো অ্যাক্টিভিটিতে ফুটে উঠছে, দ্যাট ইজ দ্য মার্কেটিং পার্ট। সো আমার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম। যে কোনো মার্কেটিং এ যাওয়ার আগে, এজন্যই যে কোনো মার্কেটিং অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে ফার্স্ট যেটা ঠিক করা উচিত সেটা হচ্ছে ব্র্যান্ডিং, যে আমার ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডের অফারটা কি, ব্র্যান্ডের পার্সোনালিটিটা কি। আমার মনে হয় এই জায়গাটাতে হচ্ছে আমাদের একটা বড় গ্যাপ আছে আমাদের বাংলাদেশে। আমরা মনে করি যে মার্কেটিং মানে হচ্ছে কমিউনিকেশন দিতে হবে, কিছু প্যাকেজ বানাতে হবে, করে ফেলি। বাট প্যাকেজিং যে আমি বানাবো বা আমি একটা কমিউনিকেশনে যাবো বা আমি একটা অ্যাক্টিভিটিতে যাবো, সেটা যাওয়ার আগে আমার ফার্স্টে যেটা ঠিক করা দরকার সেটা হচ্ছে যে আমার ব্র্যান্ডটা কি, ব্র্যান্ডের পার্সোনালিটি কি, ব্র্যান্ডের ক্যারেক্টারটা কি, ব্র্যান্ডটা কি অফার করবে, কি বলবে, কি বলবে না। এটা ঠিক না করে গেলে আমি দিন শেষে অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক রকম কাজকর্ম করছি, কিন্তু অ্যাজ এ হোল ব্র্যান্ডটা কি মেসেজ দিচ্ছে বা ব্র্যান্ডটা কি অ্যাচিভ করছে এই জিনিসটা ক্লিয়ার হয় না। এবং তখন হয় কি ব্র্যান্ডের ইকুইটিটাও বাড়ে না, এবং দিন আস্তে 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 কিন্তু ব্র্যান্ডের যতই আমি টাকা খরচ করি হয়তো কিছুদিন মাথায় টপ অফ দ্য মাইন্ডে থাকে বা ইসে থাকে, কিন্তু কনক্রিট কোনো জায়গা নিতে পারে না। তো আলটিমেটলি কি হয়, যখন বাজারে অন্য কোনো ব্র্যান্ড আসে অথবা অন্য কোনো অফার আসে, কনজিউমার খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। সো এতে কিন্তু আমার ব্র্যান্ডের কোনো লং টার্ম বিল্ডিং হচ্ছে না। সো এই জন্য আমি আমার লেখাতে সবসময় বলার চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি যে, বা আমার নিজের যে লার্নিং সেটা হচ্ছে যে ব্যবসা যদি টিকে থাকতে হয়, লং টার্মে যদি টিকে থাকতে হয়, আপনাকে নিজের একটা ক্যারেক্টার তৈরি করতেই হবে, নিজের একটা স্বকীয়তা, নিজের একটা পার্সোনালিটি বিল্ড করতে হবে, অর্থাৎ নিজের একটা ব্র্যান্ড বিল্ড করতেই হবে। সেটা যদি না করা যায়, সেটা না করে যদি আপনি অনেক টাকা পয়সা খরচ করি, অনেক কিছু করি, সেটা হয়তো শর্ট টার্মে আমাকে কিছু গেইন দিবে, কিন্তু লং টার্মে আমাকে টিকে রাখতে পারবে না, কখনই পারবে না। এখন অবভিয়াসলি আমি আমার একটা আছে যে এখন আপনার বুদ্ধি যদি এরকম হয় যে আমি 10-15 বছর ব্যবসা করে ভাই অস্ট্রেলিয়া কানাডা চলে যাব, আমার দরকার নেই ব্যবসা টিকায় রাখা, টাকা পয়সা ইনকাম করবো, করে কয়েক কোটি টাকা নিয়ে আমি মাইগ্রেট করে চলে যাবো, দেন ইউ ক্যান প্লে শর্ট টার্ম, নো প্রবলেম। বাট আপনার যদি মনে হয় যে না আমি থাকবো, আমার ব্যবসাটা আমি মারা যাওয়ার পরেও থাকবে বা আমার জেনারেশন দেখবে, আমার একটা লিগেসি হিসেবে থাকবে, আপনাকে তাহলে ব্র্যান্ডিং এ ফোকাস করতেই হবে। এছাড়া কোনো মানে সলিউশন বা এছাড়া অন্য কোনো ওয়ে আছে বলে আমার জানা নেই। থ্যাংক ইউ মনির ভাই। থ্যাংক ইউ। একটা খুব ভালো জায়গা আপনি বলেছেন এবং সেখান থেকে ধরে আমি পরের প্রশ্ন যেতে চাই। এখানে আমি একটু ইলিয়াসের কাছেও পরে শুনবো আপনার কাছে। আপনি যেমন প্রমোশনাল অফার গুলাকে মানে 4টা প্রমোশনাল অফার নিয়ে 4টা ব্র্যান্ডের ক্ষতি, ব্যবসার ক্ষতি, ব্র্যান্ড ইকুইটির ক্ষতি এবং বিশ্বাসের কারণ, এখানে আপনি কয়েকটা এক্সাম্পল দিচ্ছেন। আমার কাছে খুব ভালো লাগছে যে এইখানে উদাহরণগুলো দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করছেন। যেমন একটা প্রমোশন আছে 10% বেশি দিচ্ছে কিন্তু প্যাকেটের গায়ে বোঝা যাচ্ছে না, কিন্তু ক্লোজ আপ একটা বোঝা যাচ্ছে যে মানুষকে ওই যে গিয়ে মানে আমাদের একটা এখন সাধারণ জিনিস, এবং এটা আমরা অনেক সময় বিজ্ঞাপনে লিখে দেই একটা স্টার মার্ক দিয়ে শর্ত প্রযোজ্য, ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আসলে তো বেশিরভাগ লোকজন এটা দেখে না। এটা হয়তো আমি আইনগতভাবে বেঁচে গেলাম যে আমি বললাম যে না আমি তো বলছি, এটা আপনি বলেছেন আপনার বইয়ে, এটা খুব ভালোভাবে বলেছেন। কিন্তু এই যে প্রমোশনাল অফার, আমরা যে এখন সবাই প্রমোশনাল অফার করতে চাই, এটা কি আখেরে মানে যে একটা ব্র্যান্ড যদি বা একটা প্রোডাক্ট বা একটা যদি সবসময় প্রমোশনালের মধ্যে থাকে, তাহলে তার ভবিষ্যৎ কি হবে বলে আপনি মনে করেন? দেখুন, ওয়ার্ডটা কি, প্রমোশন মানেই হচ্ছে একটা শর্ট টার্ম ব্যাপার।
আমি যদি মূল্য ছাড় বলি, ফ্রি বলি, যাই দেই, বা আমি এক্সট্রা কোয়ান্টিটি দিই, বা আমি অন্য যে কোনো কিছু দিচ্ছি, দ্যাটস এ শর্ট টার্ম ব্যাপার। প্রমোশন দেওয়ার যে কয়টা কারণ আছে তার ভিতরে কয়টা কারণই আছে। একটা হতে পারে যে আপনি একটা শর্ট টার্মে ভলিউম গেইন করতে চান, অথবা আপনি আপনার প্রোডাক্টটা হয়তো নতুন, আপনি ট্রায়াল জেনারেট করতে চান, অথবা আপনার কম্পিটিটর এসছে নতুন, তার সাথে আপনি একটা ফাইট দিয়ে তাকে ব্লক করতে চান। সো এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা শর্ট টার্ম ব্যাপার। প্রমোশন যদি কন্টিনিউয়াসলি হতে থাকে, প্রমোশন মানে হচ্ছে এরকম ডিসকাউন্ট টাইপের, ফ্রি অফার টাইপের প্রমোশন, তাহলে এটা প্রমোশন থাকে না, এটা বিকাম একটা পার্মানেন্ট জিনিস এবং বিকাম এ পার্ট অফ দ্য প্রাইসিং। এখন প্রাইসিং এর ভিতর যদি প্রমোশন ঢুকে যায়, আপনি যদি যারা এখানে মার্কেটিং এ কাজ করছেন, যারা পিএনএল নিয়ে কাজ করেন, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নিয়ে যারা কাজ করেন, তারা দেখবেন প্রাইসিং এর ইম্প্যাক্টটা কোথায়, একদম পিএনএল এর টপে, রেভিনিউতে। আর প্রমোশনটা হচ্ছে আপনার মার্কেটিং কন্ট্রিবিউশন পরে। সো অঙ্কের হিসাবেও আপনি যত রেভিনিউ করবেন, সেখান থেকে তত আপনার মার্কেটিং কন্ট্রিবিউশন বাড়বে, এমসি আমরা বলি, বা অনেক কোম্পানিতে এসিও বলে। এবং তারপরে হচ্ছে যত আপনার ফ্যাট এসসি থাকবে, তত আপনি মার্কেটিং প্রমোশন হিসাবে ইউজ করতে পারবেন। এখন আপনি যদি প্রমোশনটাকে পার্মানেন্ট ফেলেন, অর্থাৎ আপনার প্রাইসের ভিতর ঢুকিয়ে দেন, তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু প্রথমে রেভিনিউই কমেছে। মানে আমি অঙ্কটা বলছি এজন্য যে আমি বইতে অঙ্কটা বলিনি, কিন্তু অঙ্কটা এখন আমি বলছি, হয়তো বুঝতে সুবিধা হবে। পিএনএল নিয়ে কাজ করেন ম্যানেজাররা, তাদের আপনার প্রথমে যদি রেভিনিউই আপনি কমিয়ে ফেলেন, তাহলে আপনার এমসি আসবে কোত্থেকে, বা এসসি আসবে কোত্থেকে? সো এসসি তখন আরো 3 হয়ে যাচ্ছে। এসসি যদি 3 হয়ে যায়, আপনি মার্কেটিং এ ইনভেস্ট করার মতো যথেষ্ট টাকা থাকছে না। আলটিমেটলি কি হচ্ছে যে আপনার পুরো মার্কেটিং অ্যাক্টিভিটি সাফার করা শুরু করবে, বিকজ আপনি প্রমোশন করতে 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 প্রমোশনটাকে প্রাইসের ভিতর ঢুকিয়ে ফেলছেন অলমোস্ট। সো এটা করলে যাই হোক লং টার্ম সাস্টেনেবিলিটি থাকবে না, একটা না একটা সময় আপনাকে সাফার করতেই হবে। এবং আমি বইতেও দেখেছি, এছাড়াও আরো অনেক এক্সাম্পল আছে, কন্টিনিউয়াস প্রমোশন কোন ব্র্যান্ডের জন্যই বা কোন ক্যাটাগরির জন্য ভালো হচ্ছে না। আপনি অবশ্যই প্রমোশন করবেন, আমরা সবাই প্রমোশন করি, প্রমোশন ইজ এ বিগ টুল, কিন্তু সেটা কিভাবে করব এবং কিভাবে সাস্টেনেবল ভাবে করব, যে আমি প্রমোশন করার পর যেন আমি যখন বন্ধ করে দিলাম এটা ধুপ করে আবার পড়ে না যায়, এই জিনিসগুলো হিসাব নিকাশ করে কলকবজা বের করে তারপরে কিন্তু প্রমোশন করতে হবে। আদারওয়াইজ সেটা শুধু হয়তো আপনার ভলিউম আসবে, কিন্তু আপনি তো প্রফিটেবল ভলিউম আনার জন্য ব্যবসাটা করছেন। আপনার ভলিউম আসলো কিন্তু আপনার প্রফিট আসলো না, আপনি ব্যবসা কতদিন চালাতে পারবেন? একসময় না একসময় বন্ধ করে দিতে হবে। সো ইন এ নাটশেল যেটা বললাম, যে প্রমোশন, continuous promotion is not a promotion, continuous promotion become a price, part of the price, and that's not sustainable. থ্যাংক ইউ গালিব, একটা খুব ভালো জায়গা। আমার মনে হয় যে তরুণ, বিশেষ করে আমাদের তো আমাদের দেশে দুই ধরনের মার্কেটার আছে। এটা এখন ইলিয়াসের কাছে প্রশ্ন। একদল হচ্ছে যারা মার্কেটিং করে। মনির ভাই আমি কোশ্চেন যাওয়ার আগে একটা ছোট্ট এক্সাম্পল দেই এই ব্যাপারে। এটা আমার বইতে দেওয়া হয় বা বইতে দেইনি, আমি এটা এখন অবজার্ভ করছি। আমি নামই বলি এগেইন, নাম বললে যদিও মাইন্ডেড করে কিছু করার, নাম বললে র্যাঙ্কস চাকরি থাকবে না ইলেকট্রনিক্স। ভাই, নাম বললে চাকরি থাকবে না কিন্তু। হ্যাঁ বলেন। র্যাঙ্কস ইলেকট্রনিক্স গত প্রায় এক বছরের বেশি, প্রায় 2 বছর ধরে অদ্ভুত সব অফার দিচ্ছে এবং ডিসকাউন্ট দিয়ে আসছে। হ্যাঁ, প্রথম আসলো হচ্ছে যে র্যাঙ্কস এর কি সাউথ এশিয়ার প্রেসিডেন্ট, সে একটা ডিসকাউন্ট দিয়েছে। এইটা চললো প্রায় 6-7 মাস। তারপরে যখন করোনা আসলো, বলা শুরু করলো যে করোনার জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সুতরাং আর স্টক থাকবে না, আপনারা যা নেওয়ার নিয়ে নেন, এই যে এখনই লাস্ট ডিসকাউন্ট। তারপরে বললো যে শিপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে করোনার জন্য, ফ্যাক্টরি তো বন্ধ হয়েছে, এখন শিপমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সো আর কিন্তু পাবেন না, এই যে লাস্ট ডিসকাউন্ট নিয়ে নেন। তারপরে বললো যে নতুন বছরের জন্য আর পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সিলিকি যেন মাঝখানে দেখলাম বললো যে কি এলইডি স্ক্রিনের অভাব পড়ছে দুনিয়া, ইত্যাদি ইত্যাদি, পাবেন না। এই আমি দেখতে পাচ্ছি 2-2.5 বছর ধরে র্যাঙ্কস এর কন্টিনিউয়াস ডিসকাউন্ট দিয়ে চলছে। নাও আমি পার্সোনালি অনেককেই জিজ্ঞেস করেছি যে আচ্ছা, এখন এই 1.5 বছর পরে যখন টিভির কোনো ডিসকাউন্ট দিচ্ছে, তুমি কি মনে করো যে, বা তোমার কি মনে হয় যে আগের মতো র্যাঙ্কস এর শোরুমে লোকজন দৌড়ায় যাচ্ছে যে ডিসকাউন্ট একটা দিচ্ছে, 30,000 টাকা ডিসকাউন্ট, এই চান্স কিনে ফেলি? যাচ্ছে না, আমি ড্যাম শিওর যাচ্ছে না। এবং আমার হাতে ডাটাও আছে, আমি ডাটা না দেখে কথা বলি না, আমার কাছে ইনফরমেশন আছে এবং আমার কাছে অবজারভেশন আছে, ডাটাও আছে, যে 2 বছর আগে যখন ওরা এই ডিসকাউন্ট অফার শুরু করে, তখন যে পরিমাণ রাশ থাকতো উইকেন্ডে বা নন উইকেন্ডে হলেও,
ডিসকাউন্ট অফার দিলে এখন তার ধারের কাছে থাকে না, বিকজ লোকজন বুঝে গেছে যে এই ডিসকাউন্ট আসলে ডিসকাউন্ট না, এটা আসলে প্রাইস, এটা সবসময় এরকম ডিসকাউন্ট থাকবে, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে ডিসকাউন্ট থাকে। তা আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কিন্তু পুরো প্রমোশন দিতে দিতে ডিসকাউন্টে 12টা বাজে গেছে, ডিসকাউন্টের প্রাইস। প্রবলেম হচ্ছে এখন যদি র্যাঙ্কস বলে যে আমার এই সনি টিভি নট নর্মাল যে ডিসকাউন্ট সহ যে প্রাইস, ধরুন 70,000 টাকা প্রাইস, এখন আর 70,000 না, এখন 90,000, একটা হিউজ রকম স্লাম করবে। তার মানে কি, এই ডিসকাউন্ট দিতে দিতে কিন্তু নিজেই ফেসে গেছে, এখন কিন্তু আর নর্মাল প্রাইসে ব্যাক করতে পারবে না। সো আমি জাস্ট এটা একটা এক্সাম্পল হিসেবে বললাম, বাট এরকম অসংখ্য এক্সাম্পল আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, ডিসকাউন্ট দিতে দিতে একসময় নিজেদের গর্তে নিজেদের পড়ে যায়, গর্ত থেকে আর বেরোতে পারে। থ্যাংক ইউ। আমি আসলে র্যাঙ্কস এর কথা ভেবে এই প্রশ্নটা করছিলাম আর কি। আচ্ছা, আমি একটু বলতে চাই, একটু ক্রিটিক ভিউ দরকার, কিন্তু গালিব ভাই যেটা বলেছে ইটস ভেরি ট্রু। থ্যাংক ইউ ভেরি মাচ গালিব ভাই, চমৎকারভাবে বলেছেন যে যখন একটানা প্রমোশনটা চলে তখন প্রাইসটা কিন্তু প্রমোশনাল প্রাইসটাই প্রাইস হয়ে যায়, দিটস ট্রু। আরেকটা ব্যাপার আছে হলো কি, ব্র্যান্ড কোথায় মার খায়, ব্র্যান্ড কিন্তু ধরেন আমি পার্সোনালি ফ্রি প্রোডাক্ট কিনি না, এবং আমি জানি যে যারা মোটামুটি যারা ফ্রি প্রোডাক্ট কেনে না তারা কিন্তু একটা সাবস্টেন্সিয়াল গার্ডসওয়ালা ইনফ্লুয়েন্সার, মার্কেটের অ্যাডভোকেট, যারা মোটামুটি খুব বেশি বড়লোক হওয়া দরকার নাই, যারা আসলে শিক্ষিত লোক, যারা একটু ইনফ্লুয়েন্সার বা যারা কমিউনিটি অ্যাডভোকেটস, তারা কিন্তু একটানা প্রমোশন যেটা চলে সেই প্রোডাক্টটা কিনতে চায় না। সেক্ষেত্রে ব্র্যান্ড মার খায় কোথায়, ব্র্যান্ড মার খায় হলো যে তার যে ব্র্যান্ড ভয়েসটা ক্যারি থ্রু করার জন্য যেসব মানে প্রোটাগনিস্ট বা ইভেঞ্জেলিস্ট বা লয়াল কাস্টমার থাকে, সেই কাস্টমারগুলো থাকে না। তখন চিপ যারা যারা একটু সস্তা খোঁজে, যারা আসলে একটু কম্প্রোমাইজ করতে চায়, যারা ব্র্যান্ডের প্রতি লয়াল না, সেই ধরনের কাস্টমার তার কাছে চলে আসে। তখন দিন শেষে একটানা প্রমোশন চালালে আসলে ব্র্যান্ডের লম্বা টাইমে ক্ষতি হয়। ওই ব্র্যান্ড কখনো আর এই যে টপ টায়ারে বা টপ টায়ার যে সেগমেন্টে, সেই সেগমেন্টে আসতে বেশিরভাগ ক্ষেত্রে পারে না, এটা অনেক প্রুভেন আমরা দেখেছি। যে কিন্তু প্রমোশন হলো কি হইতে হবে, ইনফ্যাক্ট আমি বলবো গরিলা স্টাইলে, যে ঠিক আছে আমার 7 দিনের জন্য 50% ডিসকাউন্ট, ব্ল্যাক ফ্রাইডে, দিস ইজ দ্য মানে প্রমোশন, প্রাইস প্রমোশনের বড় উদাহরণ হলো ব্ল্যাক ফ্রাইডে। বছরে একবার 3 দিন বা 2 দিন বা 1 দিন এই ধরনের প্রমোশন দিলে, সেই প্রমোশনগুলো কিন্তু ধরেন ব্র্যান্ডের জন্য স্টক ক্লিয়ারেন্সে কাজ করে, হিউজ সেল জেনারেট করে, মার্কেটটাকে বাস ক্রিয়েট করে, টকাবিলিটি ক্রিয়েট করে। কিন্তু একটানা প্রমোশন আমি মনে করবো যে কনজিউমার টু ভ্যারি করে, এবং এটা যদি ধরেন হাই ইনফ্লুয়েন্স প্রোডাক্ট হয় সেক্ষেত্রে হয়তো এক ধরনের মানে আমার ধরুন একটা ইম্প্যাক্ট করবে। যদি একটা লো ইনভলভমেন্ট ওলা বা ইম্পালস বাইয়ের যদি প্রোডাক্ট হয়, সেই ধরনের এক ধরনের পড়বে, কিন্তু লং টাইম ডিসকাউন্ট এটা মার্কেটের এবং মার্কেটিং প্র্যাকটিসের জন্য ক্ষতিকর। যদিও বাংলাদেশের, আমি বলবো যে বাংলাদেশের যারা আমরা কাস্টমার রয়েছে, সে কাস্টমার বুঝে আমাদের আসলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, সেটাও ইম্প্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ ইলিয়াস। আমার মনে হয় যে কয়েকটা বিষয় আমরা একটু মোটামুটি বুঝতে পারলাম। আমি একটু মাহবুবের কাছে যাই। মাহবুব, আপনার যে একজন দর্শক কমেন্ট করেছেন যে আজ থেকে 15 থেকে 20 বছর পরে আপনি যে উদ্যোগ নিয়ে নতুন নতুন ধরনের বই প্রকাশ করতেছেন, এটা ইতিহাসে আলোচনা হবে এবং এরকম আমরা আমাদের মতো 4-5 জন লোক মিলে আদর্শের বই প্রকাশনার বিষয়ে নানান ধরনের আলাপ করব। আমি মানে মাহবুবের কাছে এটা একটা প্রশ্ন ঠিক না, এটা একটা প্রশংসার মতো যে আপনি নতুন নতুন লেখক তৈরি করার চেষ্টা করতেছেন এবং নতুন অনেকগুলো রিস্ক নিচ্ছেন। বিশেষ করে আমার ধারণা যে বাংলাদেশে যে এখন যে বিজনেস বইয়ের যে একটা চল শুরু হয়েছে গত 2-3 বছর ধরে, আমি দেখেছি, আমি গ্রোথ হ্যাকিং মার্কেটিং লেখার পর থেকে আমি খেয়াল করলাম যে এখন তো মার্কেটিং এর অনেক বই, এবং এই বছর কয়টা বের করবেন মার্কেটিং এর, কয়টা বই? এই বছরও আমার 4-5টা আছে আর কি, তার মধ্যে যেমন এই যে আপনার বইটা আছে। আমারটা তো মার্কেটিং এর বই না, না মানে বিজনেস রিলেটেড আর কি, বিজনেস। হ্যাঁ বিজনেস। তারপরে এই যে একটা আছে হচ্ছে নন মার্কেটারদের জন্য মার্কেটিং, এইরকম আর কি আরো বেশ কিছু বই আছে। আরেকটা আছে বিক্রয় কর্মীর দিন রাত। তো যেটা হচ্ছে গিয়ে যে প্রথমত আপনার যে গ্রোথ হ্যাকিং মার্কেটিং সর্বতে বাজিমাত বইটা যখন আমরা বের করি তখন আমরা বেশ ভালোই সাড়া পাই আর কি, এবং অনেকেই বিশ্বাস করতে চায় না যে এই বই যে আমরা হাজার হাজার কপি সেল করছি আর কি। তো যেটা হচ্ছে গিয়ে যে এরপরে একটা মূলত এরপরে দেখা গেছে যে বিভিন্ন প্রকাশনী থেকে নানান ধরনের বিজনেস বা মার্কেটিং রিলেটেড বই বের হয়, কিন্তু আমাদের বইগুলো হচ্ছে সবসময় হচ্ছে ওই ক্যাটাগরিতে প্রথম দিকে থাকে আর কি, এবং এই বইগুলো সেল বেশি হয় আর কি। তো
তো এটার একটা কারণ হইতে পারে যে আমরা যে পরিমাণ যত্ন নিয়ে বই করি সেটার একটা সুফল বা প্রতিফলন দেখা যায় আর কি। আর যেটা হচ্ছে গিয়ে যে আমি নিজে যখন মানে পাবলিকেশনের মতো একটা ব্যবসা প্রতিষ্ঠানে, তো নিজে ব্যবসা করতে গিয়ে যে জিনিসগুলোর মানে অভাব বোধ করি আর কি, মূলত সেই জায়গা থেকে হচ্ছে এই ধরনের বইগুলোর দিকে আমার মনোযোগ আর কি। যেমন ধরা যাক যে এই ইয়ে গালিব ভাইয়ের যে বইটা ঠিক বা ঠিক মার্কেটিং, এই বই থেকে আমি ইন্টারেস্টিং অনেক কিছু শিখছি আর কি। তো এই যে এই নলেজটা আসলে মানে লোকাল মার্কেট থেকে নলেজ পাওয়াটা, এটা এর আগের জেনারেশনের পক্ষে খুব একটা সহজসাধ্য ব্যাপার ছিল না আর কি। যে এই বিষয়গুলো হয়তো বা একাডেমিক পড়াশোনার বাইরে যারা মার্কেটিং নিয়ে পড়াশোনা করছে তাদেরই শুধুমাত্র মার্কেটিং এর নলেজ ছিল। কিন্তু এখন আমরা যেভাবে কাজগুলো করতেছি আর কি, যে জ্ঞানকে অনেক বেশি মানে লিবারাল করে ফেলা আর কি, যে মানে সাধারণের জন্য ছড়িয়ে দেওয়া, সাধারণের বোধগম্য করে তোলা, এই ভাবে আর কি আমরা জিনিসগুলো চিন্তা করতেছি। তো এই আর কি। হ্যাঁ, ধন্যবাদ মাহবুব। আমার কাছে মনে হয় যে একটা প্রশ্ন আমি এখন গালিব এবং ইলিয়াস দুজনের কাছেই করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের তো দুই ধরনের মার্কেটাররা বাজারে আছে। একজন হলো যারা মার্কেটিং করে কোন একটা প্রতিষ্ঠান পণ্যের জন্য, মার্কেটিং এর কাজ যেমন গালিব আপনি করেন। আবার কয়েকজন আছে যারা ধরেন যারা উদ্যোক্তা, ও আলাদা একজন মার্কেটার লোক রাখতে পারে না, তার ওই ক্যাপাসিটি নাই, তাই না? এবং সেজন্য সে কি করে, সে ভুলাই ফেলে। সে মনে করে যে আমি একটা বুঝ দিয়ে দিব, এটা আমার মার্কেটিং। অ্যাডভার্টাইজমেন্টটাকে বেসিক্যালি মনে করে ওইটাই হচ্ছে মার্কেটিং, এইটাই আমাকে হয়তো করতে হবে। ধরেন এই যে এখন প্রথমে গালিব বলেন, তারপর একটু ইলিয়াস বলেন যে আমরা এই যে তরুণ উদ্যোক্তাদের জন্য বলেন যে তারা কিভাবে এই যে অ্যাডভার্টাইজমেন্টের আর ওই যে ফেসবুকে যে কোনো কমেন্টের নিচে গিয়ে আমার জিনিস কিনেন, আমার পেজে লাইক দেন, এই জায়গা থেকে তারা কেন মানে তাদের কেন বের হয়ে আসা উচিত, যে প্রকৃত অর্থে তার পণ্য বা সেবাকে যদি সে মানুষের কাছে পৌঁছাতে চায় তাহলে কিভাবে তার আসলে আগানো উচিত। এটা উদ্যোক্তাদেরকে লক্ষ্য করে বলতে হবে গালিব, হ্যাঁ, মার্কেটের রানা। থ্যাংক ইউ মনির ভাই। প্রথমত হচ্ছে যে উদ্যোক্তা হিসেবে, এন্টারপ্রেনার হিসেবে যখন উনি কাজটা করছেন, যে কাজটা উনি যেই কাজটাই করুক, যে কাজটা শুরু করছেন, সেটা কিন্তু শুরুটাই কিন্তু ওনার অ্যাকচুয়ালি দ্য পার্ট অফ মার্কেটিং। মার্কেটিং এর ডেফিনেশনটা কি? আনফরচুনেটলি বাংলাদেশের মার্কেটিং এর ডেফিনেশনটা বা আন্ডারস্ট্যান্ডিংটা খুবই থিন। মানে আমরা হচ্ছে একটা কান্ট্রি যারা একসময় যখন শপিং এ যেতাম কেনাকাটা করতে, তখন বলতাম যে মার্কেটিং করতে যাই। তো সেই জাতির পক্ষ থেকে মার্কেটিং এ কাজ করা এবং মার্কেটিং নিয়ে বোঝাটা একটু ডিফিকাল্ট। মার্কেটিং এর সিম্পল কাজটা হচ্ছে একটাই কাজ মার্কেটিং এর, সেটা হচ্ছে যে আপনি একটা মানুষের যে চাহিদা আছে, যে অতৃপ্ত যে নিডটা আছে, সেই নিডটাকে বের করা, যে তার সমস্যাটা কি, এবং সেই নিডটাকে সমাধানের একটা পথ খুঁজে দেওয়া থাকে, যেই পথ খুঁজে দেওয়ার মাধ্যমে আপনি নিজেও প্রফিট করবেন। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন উদ্যোক্তা কি করেন? উদ্যোক্তা প্রথমেই তো তিনি চিন্তা করতে হয় যে আমি কোন ব্যবসাটা করব, বা আমি কোন ব্যাপারে উদ্যোগটা নিব। এখন উনি ব্যবসা করতে পারবেন তখনই, যে উদ্যোগ নেন, যদি সেটা কোনো সমস্যার সমাধান করতে পারে, রাইট? যদি সমস্যার সমাধান করতে না পারে, লোকজন কেন তার কাছ থেকে তার প্রোডাক্ট বলেন বা সার্ভিস বলেন সেটা নেবে? সো যখন একজন এন্টারপ্রেনার ফার্স্ট খুঁজছেন যে কোন সমস্যা আছে মানুষের, সে কিন্তু আসলে মার্কেটিং এর প্রথম কাজটা করা শুরু করেছেন। এবং তারপরে যে পার্টটা, যে ওকে আমি এই সমস্যাটা আমি পেলাম, এই সমস্যাটার এখন আমি সমাধান দিব কিভাবে, এমন একটা সমাধান দেওয়া যায় যেটা অন্যদের থেকে ভালো সমাধান, এবং যেটার জন্য লোকজন আমাকে পয়সা দেবে, রাইট? সো এই পুরো থট প্রসেসটাই কিন্তু পার্ট অফ মার্কেটিং। কমিউনিকেশন, যেটা কমেন্ট বলেন ফেসবুকে বা যেভাবেই করুক, সেটা হচ্ছে পার্ট অফ কমিউনিকেশন, যে আমি জানাতে চাচ্ছি যে আমি যেই সলিউশনটা নিয়ে এসেছি সেটা কোথায় পাওয়া যাবে, কত টাকায় পাওয়া যাবে, এবং সেটা কেন অন্যদের থেকে ভালো। এই সিম্পল জিনিসটা একজন বড় ব্যবসায়ী হোক আর ছোট উদ্যোক্তা হোক বা নতুন উদ্যোক্তা হোক, প্রত্যেকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং দিস ইজ দ্য সিম্পল থিং এভরিওয়ান ডাজ। আপনি অ্যাপলের মতো কোম্পানি থেকে শুরু করে বাংলাদেশের বড় কর্পোরেট হাউস বলেন আর ছোট ছোট উদ্যোক্তারা বলেন, প্রত্যেকেরই কিন্তু ঘটনা কিন্তু একই। হ্যাঁ, এখন একটা কথা আছে যে এটা মোস্ট প্রবাবলি একটা ইংলিশ প্রভাব আছে, বাংলাটা হচ্ছে যে
ওই ব্যবসা সবচেয়ে খারাপ ব্যবসা, যে ব্যবসা শুধু টাকা বানায়। কেন এই কথা বলেছে যে ব্যবসা মানে হচ্ছে টাকা বানানো না, ব্যবসা মানে হচ্ছে যে আমি আপনাকে একটা সলিউশন দেব, আমি আপনার একটা সমস্যার সমাধান করব, যদি সেই সমস্যার সমাধান আমি করতে পারি এবং অন্যদের থেকে ভালোভাবে করতে পারি, এমনি আপনি আমাকে টাকা দেবেন। আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। আমি একটা বাংলাদেশের অন্যতম একটা বড় কর্পোরেট হাউসে কাজ করেছি কিছুদিন। তো আমার খুব ভালো লেগেছিল একটা মিটিং এ ওই পুরো গ্রুপ অফ কোম্পানির যিনি এমডি, উনি একটা মিটিং এ আমাদেরকে, আমরা কোন একটা বিজনেস প্ল্যান দিচ্ছিলাম, তো আমি বলছিলাম যেটা হয় যে এত টাকা রেভিনিউ হবে, এইভাবে প্রফিট হবে, ইত্যাদি ইত্যাদি, ফুল বিজনেস প্ল্যানটা যখন প্রেজেন্ট করছিলাম, উনি আমাকে থামিয়ে দিয়ে বললো, গালিব সাহেব আপনি এই টাকা পয়সার হিসাবে পরে আসেন, আপনি আমাকে প্রথম বলেন যে এই ব্যবসাটা কোন প্রবলেম সলভ করবে। থিঙ্ক। এই ভদ্রলোক কিন্তু বাংলাদেশের অন্যতম বড় একটা কোম্পানির, হাজার হাজার কোটি টাকার একটা কোম্পানির মালিক, এবং সে একজন পিওর এন্টারপ্রেনার। তার থটে চিন্তা করেন, সে কিন্তু আমাকে টাকা পয়সার হিসাব পরে করতে বলেছে। সে বললো যে কোন সমস্যা সমাধান করবে। তারপরে উনি আমাকে যেটা বললেন আমার সবসময় মনে থাকবে, উনি বললেন যে আপনি সলিউশন দেন, প্রফিট, রেভিনিউ, প্রফিট এমনিই আসবে। And that is, I think, the biggest power of an entrepreneur, biggest right thought process of an entrepreneur. আমি একটু আগে যখন আমি জয়েন করছিলাম সন্ধ্যার সময়, আমি পডকাস্ট শুনছিলাম, বিবিসি পডকাস্টে একটা এপিসোড শুনছিলাম, ইনসাইড দ্য হেড অফ জেফ বেজোস। জেফ বেজোস কিভাবে চিন্তা করেন অ্যামাজনের যিনি প্রতিষ্ঠাতা, তার ব্যাপারে। তো ওইখানে একটা কথা আমি বারবার আসছিল ডিসকাশনে, এটা ওনার সাক্ষাৎকার না, বাট ওনাকে নিয়ে পুরো পডকাস্ট। হি অলওয়েজ থিংকস অ্যাবাউট যে আমি কোন সলিউশনটা দিতে পারি এবং কোন সলিউশন আমি অন্যদের থেকে ভালোভাবে দিতে পারি। দেখুন, জেফ বেজোস কিন্তু পৃথিবীর সেরা ধনী, সবচেয়ে এক নম্বর এই মুহূর্তে মনে হয় এলন মাস্ক, এবং এলন মাস্ক এবং জেফ বেজোস প্রত্যেক 1-2 সপ্তাহ পর চেঞ্জ হয়। পৃথিবীর যে সবচেয়ে বড় ধনী, $1 ট্রিলিয়ন মালিক, সেও কিন্তু দিন শেষে চিন্তা করছে যে আমি মানুষকে কোন সলিউশনটা দিতে পারবো অন্যদের থেকে ভালো। এবং that is the very fundamental of marketing, that is the very basic of any and every entrepreneur. So আমি ফেসবুকে গিয়ে কমেন্টে দিতে পারি, কিন্তু আমার মনে হয় ওইটা করার আগে প্রথম যে চিন্তা করা উচিত যে আমি কোন সলিউশনটা দিচ্ছি। আমার কাছে এই প্রোডাক্ট পাবেন, দিস ইজ নট দ্য থিং কাস্টমার অর কনজিউমার ইজ লুকিং ফর। কনজিউমার ইজ লুকিং ফর হয়তো তার প্রবলেমটা কি সেটা বুঝে আমি তারপরে তাকে বলি। আমার কাছে মশারি আছে, এটা কিন্তু অফার না। কনজিউমার কিন্তু মশারি খুঁজছে না, কনজিউমার খুঁজছে হচ্ছে মশার থেকে বের হওয়ার একটা উপায়, মশার থেকে পরিত্রাণের একটা উপায়। সো আমার কাছে মশারি আছে বলে মশারি কিনতেই বাধ্য তা না। আমি যদি তাকে মশারি ছাড়াও অন্য কোনো ওয়েতে মশার থেকে পরিত্রাণের যদি উপায় দিতে পারি, সে কিন্তু ওইটাই কিনবে। সো থিঙ্ক, আমি যদিও এন্টারপ্রেনার না, অতখানি সাহস আমার নাই, অত বুদ্ধিও আমার নাই। এন্টারপ্রেনার যারা অনেক সাহসী এবং অনেক বুদ্ধিমান, বাট আমার হাম্বল রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে কি আছে সেটা বিক্রি করার আগে চিন্তা করেন যে কোন সলিউশনটা লোকটা খুঁজছে এবং তাকে ওই সলিউশনটা কিভাবে দেওয়া যায়। সেটা যদি দিতে পারেন, আপনার কাছে মশারি থাকুক আর মশার কয়েল থাকুক আর অ্যারোসল থাকুক, সেটাই লোকজন নেবে। তার লোকটা মশারি খুঁজছে না, লোকটা মশার থেকে বের পরিত্রাণের পথ খুঁজছে, সেই পরিত্রাণের পথে তাকে দেন। ধন্যবাদ। ধন্যবাদ গালিব। আমরা একটু এই পয়েন্টে আমাদের ইলিয়াস কিছু যোগ করতে চায় কিনা? ইলিয়াস। ধন্যবাদ গালিব ভাই, আসলে খুব সুন্দর ভাষায় বলেছেন যে আসলে সমস্যার সমাধানটা করতে হবে। সমস্যার সমাধানে যদি কাজ করে মানুষ আপনাকে খুঁজে নেবে, ইটস ট্রু। আমি একটু অন্য পার্সপেক্টিভ থেকে বলতে চাই যে ইনফ্যাক্ট গালিব ভাই যেটা বলেছেন, ইটস ভেরি ট্রু যে আসলে বাংলাদেশে মার্কেটিং শব্দটাই ঠিকভাবে আসে নাই। আমরা যদি খুব ক্লাসিক একটা সংজ্ঞাও দেখি মার্কেটিং এর, আমাদের পিটার কটলার কটলার সাহেব বলে গেছেন, ফিলিপ কটলার, যে CCDVTP, ক্রিয়েটিং, কমিউনিকেটিং অ্যান্ড ডেলিভারিং দ্য ভ্যালু টু দ্য কাস্টমার, মানে TG ইনফ্যাক্ট অ্যাট প্রফিট। CCDVTP এইটাও যদি মনে রাখে তাহলে বুঝতে হবে যে শপিং বা কমিউনিকেশন বা প্রমোশন ইজ নট দ্য মার্কেটিং। এটা কিন্তু আসলে মার্কেটিং না। মার্কেটিং হলো ক্রিয়েটিং, কমিউনিকেটিং অ্যান্ড ডেলিভারিং দ্য ভ্যালু মানে সার্ভিস অথবা প্রোডাক্ট, যেটা আসলে মানুষ মার্কেটের দরকার, যেটা একটা প্রবলেমের সমাধান করছে, যেটা গালিব ভাই অত্যন্ত চমৎকার ভাষায় উদাহরণ সব বুঝিয়ে দিয়েছেন, যেটা একটা সার্টেন লেভেলের প্রফিট তাকে দিবে এবং একটা টার্গেট কাস্টমারকে আপনাকে যে কোনোভাবে বেনিফিট দিবে, ইউটিলিটি দিবে। তো
তো এইটা যদি সে বুঝতে পারে তখন কিন্তু এন্টারপ্রেনারদের জন্য খুব সহজ হয়ে যায় ব্যাপারটা, যে আসলে আমি ক্রিয়েট করতেছি, ডেলিভার করতেছি একটা ভ্যালু যেখান থেকে আমার প্রফিট হচ্ছে এবং আমার টার্গেট কাস্টমার উপকৃত হচ্ছে। সেইখানে আরো দুটা গেম আছে। তার আগে আরেকটা জিনিস বলতে চাই যে ইনফ্যাক্ট আমাদের মার্কেটিং এর যতগুলো আমরা ইনফ্যাক্ট এই ধরনের অ্যারেঞ্জমেন্ট বা মিডিয়া বা যে ধরনের সিম্পোজিয়াম, সমাবেশ, কনফারেন্স করি, সেখানে একটা কথা বারবার ঘুরে আসে এবং এটা খুবই ক্লাসিক কথা। এটা পিটার ড্রাকারের কথা, যে দুনিয়াতে দুটা কাজ আছে, উদ্যোক্তাদের দুটা কাজ করতে হয়, একটা হলো ইনোভেশন আর একটা হলো মার্কেটিং। নতুন জিনিস বানানো এবং তা মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং জানানো। এই জানানোটা শুধুমাত্র প্রমোশন না। সেখানে আমি একটা ঘটনা বলবো, সেটা হলো যে বি দা স্টোরি। গল্পটা যদি হয় এবং সেই গল্পটা যদি আপনি বারবার বিভিন্নভাবে বলতে পারেন, তখন কিন্তু আপনার একটা পুল জেনারেট হয়। শুধু বুস্টিং, পুশ, কপি করা, অন্যকে ফলো করা, এটা মানে তখন আবার মার্কেটিং বলবো যে আসলে এটা হবে না তা না, যেমন হলো হয়। ইনফ্যাক্ট তখন আবার বুঝতে হবে যে মার্কেটের খেলোয়াড় কারা। আপনি কি মার্কেট লিডার হতে চান? আপনি কি মার্কেট চ্যালেঞ্জার হতে চান? আপনি কি মার্কেট ফলোয়ার হতে চান বা নিশার হতে চান? যদি আপনি ফলোয়ার হতে চান, সেক্ষেত্রে কিন্তু ধরেন মুদি দোকানগুলো কিন্তু ব্যবসা করে, সেটাও এক ধরনের ব্যবসা, সেখানে হয়তো কিছু ভ্যালু ক্রিয়েশন হয়, সেক্ষেত্রে হয়তো আপনি মার্কেট লিডার হতে পারবেন না। আপনি যদি মার্কেট লিডার হতে চান, মার্কেট লিডারের কিছু স্ট্র্যাটেজি আছে। আপনি যদি নিশার হতে চান, নিশারের কিছু স্ট্র্যাটেজি আছে। পড়ালেখা করতে হবে। সেজন্য এই যে গালিব ভাইয়ের বই বা আমি বলবো বাংলা ভাষায় যে ধরনের মার্কেটিং এর বই আছে, সেই বইগুলো অবশ্যই পাঠ্য। মনির ভাইয়ের বই, আদর্শ প্রকাশনী থেকে যে ধরনের বই আসতেছে, বিজনেস রিলেটেড বইগুলো কিন্তু পড়া খুব দরকার। একেবারে মানে মানে প্রাগৈতিহাসিক আইডিয়া, আমরা বলি মার্কেটিং এর সেলিং স্ট্র্যাটেজি, একেবারে সেলিং মেথড, যেটা একেবারে শুরুতে যেটা ছিল, বানাবো আর বিক্রি করবো, ধরিব মৎস্য খাইব সুখে, সেই দিনটা এখন আর নাই। এখন সবার হাতে হাতে মোবাইল। যেই বাচ্চাটা ক্লাস মানে 1-এ পড়ে, সেও কিন্তু এখন ওই যে বিবিসি শুনে, তার বাবার সাথে সে কিন্তু বিবিসি শুনে, সে কিন্তু ইন্টারন্যাশনাল ডিনামিক্স গুলো প্রতিদিন জানে। তাদের সাথে যুদ্ধ করে এখন আর পারা সম্ভব না। এখন তাকে প্রচুর জানতে হবে। এই না জানলে সে এই যে তার মার্কেটিং মানে ইনফ্যাক্ট মার্কেটিং মানে যে শুধু প্রমোশন না, মার্কেটিং মানে শুধু বিজ্ঞাপন বানানো না, এইটাও যদি সে এখন না জানে, ছোটরা এসে কিন্তু তাকে জাস্ট কিক আউট করে দেবে। এটা উদ্যোক্তাদের ক্ষেত্রেও সত্য, এটা আমাদের সিনিয়র প্রাজ্ঞ মার্কেটিয়ার যাদেরকে আমরা সম্মান করি তাদের ক্ষেত্রেও সত্য। এবং এই প্রমাণ কিন্তু আমরাই আমাদের ধরেন এই যে আমি লাস্ট 6-7 বছরে দেখেছি সিনিয়র অনেক মার্কেটিয়ার কিন্তু যারা আসলে অ্যাডাপ্ট করতে পারে নাই, তারা কিন্তু এখন মার্কেটে খুব বেশি ভালো করতেছে। ধন্যবাদ। আমার মনে হবে আবার কি মনির ভাই, আমরা কিন্তু ক্রস কোশ্চেন করা আছে। মনির ভাই, আমরা কিন্তু আপনার বই সম্বন্ধে শুনতে চাই। এটা কিন্তু বইয়ের আড্ডা, এটা কিন্তু মার্কেটিং আড্ডা মূলত না। বই আড্ডা। আমি বই ফেরত আসতেছি। আমরা তো শেষের দিকে চলে আসছি। আমার বই সম্পর্কে, আমার বইতে এখনো পাবলিশ হয় না। বই পাবলিশ হলে আমার গালিব ভাই প্রশ্ন করতে হবে আগে। ঠিক আছে, গালিব যদি কোনো প্রশ্ন করতে চায় করবে, কিন্তু তার আগে আমার একটা জানার বিষয় আছে। আপনার প্রিয় মার্কেটিং এর বই কোনটা, এটা বলেন, তাহলে এটা পাঠকরা জানবে। মানে গালিবের প্রিয় বই কোনটা মার্কেটিং এর? আমার আছে নাকি এরকম কোন যে ওই বইটা পড়ে ভালো লাগছে? কটলারের অমুক পর্ব? না, আমি বড় বড় মানে ওরকম ভাবে বলবো না যে একটা দুইটা বইয়ের নাম। আসলে বই পড়ার ক্ষেত্রে আমি কিছুটা ওই আরশোলা বলে, আরশোলার মতো। আরশোলা যেরকম সব যা আছে সব খায়, সামনে যা পড়ে, আমি বই পড়ার ক্ষেত্রে কিছুটা এরকম। হ্যাঁ, আমার পেছনে যদি দেখেন এর ভিতরে নাই এমন কোন সাবজেক্টের বই নেই, মোটামুটি সবই পড়তে পছন্দ করি। মার্কেটিং রিলেটেড, আমি মার্কেটিং যদি বলেন যে মার্কেটিং শুধু মার্কেটিং বইয়ের থেকে শিখি বা বইয়ের থেকে শেখা যায় না, মার্কেটিং ইজ এ ভাস্ট সাবজেক্ট। আপনাকে ইতিহাস জানতে হবে, সাইকোলজি জানতে হবে, মানুষের কেন একটা মানুষ এইরকম বিহেভ করছে সেটার কারণটা জানতে হবে। তাহলেই আপনি তাকে তার বিহেভিয়ারটাকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, রাইট? মার্কেটিয়ারের একটা বড় কাজ হচ্ছে মানুষের বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করা। তো আপনি যদি বিহেভিয়ার ইনফ্লুয়েন্স করতে চান, আপনাকে প্রথমে জানতে হবে সে কেন এরকম আচরণ করছে। তো সেই প্রশ্নটার উত্তর কোথায়? সেই প্রশ্নটার উত্তর কিন্তু আজকের ঘটনায় না, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে ইতিহাসে আছে। আজকে প্রতিটা জাতি বা প্রতিটা সমাজ যে বিহেভিয়ার করে, যে যা পড়ে, যা খায়, যা শোনে, এটার কারণ আরো 1000, 1500, 2000 বছর আগে কিছু একটা ঘটছে যার জন্য পুরো সমাজ ব্যবস্থা এখন এরকম। তো আপনাকে ইতিহাস জানতে হবে, আপনাকে সাইকোলজি জানতে হবে, অনেকগুলো আছে। সো আমি আসলে পড়ি, আমি সব রকমের সাবজেক্টই পড়ি। মার্কেটিং এর ক্ষেত্রে যদি বলেন, আমি কেস স্টাডি পড়ার চেষ্টা করি, যেগুলো বিভিন্ন সময় ঘটে যাওয়া
বিভিন্ন রকম মার্কেটিং সাকসেস বা মার্কেটিং ফেইলার। একটা বই যেমন কিছুদিন আগে পড়ে শেষ করলাম, সেটা হচ্ছে দ্য ব্লান্ডার্স ইন ইন্টারন্যাশনাল মার্কেটিং। বইটা বেশ বড়সড় এরকম। ওইটার ভিতরে শত শত, ওটা একটা দুইটা কেস না, শত শত কেস আছে বা ঘটনা দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটিং এ কিভাবে গুবলেট হয়েছে। খুব মজার মজার ঘটনা, খুব মজার মজার ছোট্ট ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটা মানুষ যখন একটা দেশে যে বা আরেক দেশের কনজিউমারের জন্য প্রোডাক্ট বানাতে যায়, আরেক দেশের ফ্যাক্টরি বানায়, অনেক ছোট ছোট জিনিস আছে যেটার জন্য কিন্তু ফেল হয়। একটা তো যদি এটা মার্কেটিং এর না, কিন্তু মনির ভাই নিশ্চয় ঘটনাটা জানেন যে এটা মনে হয় বছর 15 আগে ঘটেছে। নাসার একটা পুরো শাটেল মহাকাশে হারিয়ে গেছে। ই করার পরে ওটা মহাকাশ স্টেশনে ডক করার কথা ছিল, ডক করেনি, ওটা হারিয়ে গেছে। কেন? বিকজ হচ্ছে ডকিং মিস হয়ে ওটা একদম মহাশূন্য চলে গেছে। কেন? বিকজ হচ্ছে ওখানে ব্রিটিশ বিজ্ঞানীরা কাজ করছিলেন, আমেরিকান বিজ্ঞানীরা কাজ করছিলেন। একদল হচ্ছে ইঞ্চি নিয়ে কাজ করছেন আর একদল সেন্টিমিটার নিয়ে কাজ করছেন। সো কেউ আর মাঝখানে বসে এটা মিলাইনি যে ইঞ্চি আর সেন্টিমিটার আমরা একটা প্ল্যাটফর্মে নিই। সো আলটিমেটলি কি হচ্ছে, মানে ফুল রেজাল্ট হচ্ছে যে ডক না করতে পেরে কয়েক হাত পাশ দিয়ে চলে গিয়ে পুরো মহাশূন্যে মিলে গিয়েছে। সো এই যে বইটা না বললাম, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এর ভিতরে শত শত এরকম ছোট ছোট ঘটনা আছে যে ছোট ছোট ঘটনার জন্য অনেক বড় বড় ব্ল্যান্ডার হয়েছে। বাট অ্যাজ এ হোল পড়ার ব্যাপারে আমার মানে সব দিকেই আমার রুচি আছে, পড়ার রুচির কোনো অভাব নেই যে সাবজেক্টই হোক। আমার মনে হয় সেজন্য তো আমি একটা বই লিখছি যেটার নাম পড়ো পড়ো পড়ো, পড়তে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা আমি একটু যদিও আমাদের জানি না সময় কত দূর আছে, আমি সাপ্লিমেন্ট করতে চাই আবারও কালিব ভাইকে। যে ব্যাপারটা হলো যে ইনফ্যাক্ট সেদিন আমরা কথা বলছিলাম যে আমাদের আরেকজন মার্কেটিয়ার আছে, ওনার নাম হলো ফিরোজ ভাই। ফিরোজ ভাই বলে আমি কোর মার্কেটিং এর লোক না, কিন্তু উনি পড়েছেন সোসিওলজি বা সোসিওলজি এবং হলো সাইকোলজি। তো সাইকোলজি যখন সে পড়েছে, তার মানে হলো যে সে কিন্তু কাস্টমার এবং বিহেভিয়ারাল প্যাটার্ন, কিভাবে মাইন্ডগুলো শিফট হচ্ছে, কোথায় গিয়ে সে ডিসিশনগুলো নিচ্ছে, তার মেন্টাল কন্ডিশনটা কি ঘটছে, এবং হলো বাংলাদেশ বা যেই দেশ ধরে সেই দেশের লোকের ইনফ্যাক্ট অ্যানথ্রোপোলজির যে ব্যাপারগুলো থাকে, নৃতত্ত্ব থাকে, তারা আসলে কোন সময় কোন রেসপন্সটা করে, সেটা কিন্তু মার্কেটিয়ার জানতে হবে। অনলি মার্কেটিং এর বই পড়ে মার্কেটিয়ার হওয়া কিন্তু টাফ। মার্কেটিং ফলো করা সহজ, মার্কেটিং এর কখন কোন প্রাইসিং করতে হবে, প্রমোশন দিতে হবে, কিন্তু কি মূল ব্যাপারটা ধরার জন্য কিন্তু আপনাকে অনেক ধরনের বই পড়তে হবে। অ্যানথ্রোপোলজি পড়তে হবে, বায়োলজি পড়তে হবে, আপনার মেডিসিনের বই পড়তে হবে, হিস্ট্রি ইজ মাস্ট, হিস্ট্রি পড়তেই হবে। হিস্ট্রি না পড়লে আসলে মার্কেটিং এ ভালো করার কোনো কারণ নাই। কোনো কারণ নাই, হ্যাঁ এটা সত্য কথা যে ইতিহাস পড়তে হবে, সাহিত্য পড়তে হবে। সাহিত্যেরও অনেক জিনিস লাগে। আসলে শেষ পর্যন্ত আসলে আসলে আমার প্রোডাক্টটা আমি কারো কাছে তো আমার গোছাইতে হবে। যে কালিব বললো না যে আমাকে টাকা কেন দিবে, তো এই যে একটা করে প্রোডাক্টটা আমার একটা সলিউশন হইতে হবে। সেই সলিউশনটা আমি লোকের কাছে যদি জানাইতে পারি তাহলে তারা আমাদের কিনবে। তো আজকে আমরা এই বইটা নিয়ে এতক্ষণ আলাপ করতেছিলাম, ঠিক বেটিক মার্কেটিং। এটা কালিবের লেখা, এটার দাম হচ্ছে 240 টাকা। আদর্শ এটা প্রকাশ করেছে। ও আচ্ছা, মাহবুব একজন লিখেছে যে সে প্রথম দিন প্রি অর্ডার করেছে, এখনো বই পায় নাই। এটা নিয়ে আপনি কিছু যোগ করবেন? সব প্রি অর্ডারের বই কি পৌঁছানো গেছে না এখনো কিছু বাকি আছে? আসলে হচ্ছে কি যে এখানে একই সময় এত বইয়ের অর্ডার পড়ে যে মানে যেটা হচ্ছে আসলে কারো পক্ষে ওইটা ডেলিভারি দেওয়া হয়তো সম্ভব না। কারণ হচ্ছে কি যে দেখা যায় যে সারা বছর যেই পরিমাণ বইয়ের অর্ডার হয়, তার প্রায় যদি সারা বছর মানে এটা রকমের কাছ থেকে আমি যে তথ্যটা শুনলাম আর কি, যে সারা বছর তাদের যে পরিমাণ সেল হয়, দেখা গেল যে এই ইয়ের সময়, মেলার সময় প্রায় সেই পরিমাণ সেল হয় আর কি। ফলে একটু তো বিলম্ব হয় আর কি। তো এটার জন্য আসলে ওই পাঠকদেরকে একটু ধৈর্য ধরতে হবে, তাছাড়া উপায় নেই। কারণ আমরা দেখছি যে আসলে আমাদের জায়গা থেকেও দেখছি যে রকমের সার্ভিসটাই সবচেয়ে ভালো আর কি। সেলার হিসেবে আমরা যত কাস্টমারের সাথে কথা বলছি, সবাই রকমের ব্যাপারে সবচেয়ে ভালো ফিডব্যাক দিচ্ছে আমাদেরকে। তো তারপরেও যদি আপনার যে কাস্টমার এই মন্তব্য করছেন, উনি যদি অর্ডার আইডিটা দেন, তাহলে আমি হয়তো রকমারিকে অর্ডার আইডিটা দিয়ে দেবো আর কি। ধন্যবাদ মাহবুব। আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ আলাপ করলাম। আমরা আসলে বইটাকে সামনে রেখে মনির ভাই, হ্যাঁ মনির ভাই, আমি একটা কোশ্চেন নেব। আমি দেখছিলাম কমেন্টে অনেকেই অনেক কমেন্ট করেছেন, কোশ্চেন করেছেন। একটা কোশ্চেন এসেছে, আমার এটা একটু অ্যান্সার দেওয়ার দরকার।
সেটা হচ্ছে এটা করেছেন আমি নামটা ভুলে গেলাম, মোস্ট প্রবাবলি ফারজানা নামে একজন। উনি জিজ্ঞেস করেছেন যে বর্তমান সময়ে কোথায় ফোকাস দেওয়া উচিত, ট্র্যাডিশনাল মার্কেটিং এ নাকি ডিজিটাল মার্কেটিং? এইটা এই কথাটা বললেই আমার ডিজিটাল মার্কেটিং এর যে ভাই ব্রাদার আছেন এবং এজেন্সির ভাইরা আছেন তারা খেপে যান, আমারও খেপবেন, অসুবিধা নেই। আমি এবং আমার বইতেও একটা চ্যাপ্টার আছে এটা নিয়ে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ডিজিটাল মার্কেটিং নামে আলাদা কিছু নাই। দ্যাট ইজ অনলি ওয়ান থিং, দ্যাট ইজ মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং নামেও আলাদা কিছু নাই, ট্র্যাডিশনাল মার্কেটিং নামেও আলাদা কিছু নাই। ইটস জাস্ট মার্কেটিং আছে। ডিজিটাল মার্কেটিং কি? ইটস এ চ্যানেল। আগে আমরা যে চ্যানেলগুলোতে কমিউনিকেশনের জন্য ইউজ করতাম, কনজিউমার অ্যাকুইজিশনের জন্য ইউজ করতাম বা কনজিউমারের কাছে পৌঁছানোর জন্য ইউজ করতাম, সেরকম একটা নতুন চ্যানেল এখন আমাদের হাতে, নতুন একটা টেকনোলজি আমাদের হাতে এসেছে, সেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি। অবশ্যই এই টেকনোলজির কিছু ডিফারেন্স আছে বা কিছু অ্যাডভান্টেজ আছে। এই টেকনোলজি যেমন একটা হচ্ছে যে একদম প্রিসাইজলি আমি যেতে পারি, যাদের কাছে আমি যেতে চাই অনেক বেশি প্রিসাইজ, অনেক বেশি ফোকাস ওয়েতে আমি যেতে পারি, আগের মতো গণহারে না যেয়ে। 2 নম্বর আরেকটা বড়, এটা হচ্ছে একটা বড় ডিফারেন্স বা অ্যাডভান্টেজ। আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মার্কেটিং কমিউনিকেশন বিকাম টু ওয়ে। আগে এতদিন পর্যন্ত আমি যতগুলো মিডিয়ামই ছিল, আমি এক পক্ষ থেকে শুধু কথা বলতাম, আরেক পক্ষ শুধু শুনতো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আরেক পক্ষ বা আমার কনজিউমার বলেন, ক্রেতা বলেন, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে, কথা বলতে পারে। এই হচ্ছে মূল ডিফারেন্স। কিন্তু তাই বলে ডিজিটাল মার্কেটিং মানে আলাদা একটা বস্তু বা আলাদা একটা প্রাণী, আর ট্র্যাডিশনাল মার্কেটিং আলাদা একটা ডিফারেন্ট একটা প্রাণী, এইটা মনে করাটা সম্পূর্ণ ভুল। আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে হলেও বা করতে হলেও আপনাকে প্রথম বেসিক মার্কেটিং বুঝতে হবে। আপনাকে প্রথম বেসিক কনজিউমার কিভাবে কাজ চিন্তা করে, তাকে তার ইনসাইটটা কি, তাকে কিভাবে ডেলিভারি দিবেন, দ্য নর্মাল মার্কেটিং কনসেপ্ট যেটা, সেটা বুঝতে হবে। আপনি যখন সেটা বুঝবেন, দেন আপনি চিন্তা করেন যে আপনি এখন এই কনসেপ্টটাকে বা এই জিনিসগুলোকে আপনি কিভাবে ডেলিভারি দিবেন, কিভাবে কমিউনিকেট করবেন। ডিজিটাল, এখন অনেক ডিজিটালের কাজকর্ম চলছে, তার মানে এই না যে ডিজিটাল আপনাকে থাকতেই হবে। দেয়ার আর স্টিল লট অফ বিজনেস যেগুলোর সাথে ডিজিটালের কোনো সম্পর্ক নাই এবং ডিজিটাল ছাড়া তারা খুব ভালো মতো ব্যবসা করে যাচ্ছে। ছোট্ট একটা এক্সাম্পল দেই। গত কয়েক বছর ধরে বাংলাদেশের অন্যতম সেরা ট্যাক্স পেয়ার হন হচ্ছে একজন বিড়ির বিজনেসম্যান, জর্দা বিজনেসম্যান। আপনার নামটা কি মনে আছে? মোস্ট প্রবাবলি কাউসার জর্দা হ্যাঁ, উনি হাইয়েস্ট ট্যাক্স পেয়ার হন। তার মানে হচ্ছে ওনার ব্যবসাটা কত বড়। ওনার ব্যবসাটা কি? ওনার ব্যবসাটা হচ্ছে জর্দা, রাইট? নাও আপনি কি জর্দার অ্যাড কখনো ফেসবুকে দেখেছেন? কোথাও কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে দেখেছেন? দেখেননি, বিকজ ইট ইজ নট রিলেভেন্ট, এখন পর্যন্ত রিলেভেন্ট না। সো গাউদ সাহেব ডিজিটালে না থেকে, টোটালি ডিজিটালের বাইরে থেকে যে ব্যবসা করছে, সেই ব্যবসা ওনাকে বাংলাদেশের সেরা ট্যাক্স পেয়ারের পদে নিয়ে আসছে এবং কন্টিনিউয়াসলি গত কয়েক বছর ধরে। সো এটা এই মানে আপনি ডিজিটালে থাকবেন এইরকম কোনো বাধা ধরা কথা নাই। আপনি কোথায় থাকবেন সেটা ডিপেন্ড করা হচ্ছে আপনার কাস্টমার কোথায় আছে, কনজিউমার কোথায় আছে, তাদেরকে কিভাবে পাওয়া যায়। যদি তারা ডিজিটালে থাকে, ডিজিটালে থাকবেন, যদি না থাকেন, থাকবেন না। এটাতে মানে মন খারাপ করার কিছু নেই বা এটা কোনো পাপ না যে আমি ডিজিটালে নাই, এটা একটা বিরাট অপরাধ হয়ে যাচ্ছে। নো, আপনার কাস্টমার যেখানে আছে আপনি সেখানে থাকবেন, সেটা ডিজিটাল হোক, পোস্টারিং হোক, টিভি হোক, আর অ্যাক্টিভেশন হোক। সো ইন এ নাটশাল, কোথায় ফোকাস করা উচিত না, যেখানে আপনার কাস্টমার আছে, কনজিউমার আছে, সেখানে ফোকাস করা উচিত, এছাড়া কোথায় ফোকাস করা উচিত না। থ্যাংক ইউ। আমার মনে হয় যে সৈয়দ তানভীর হোসেন ও বলছে যে একটা চ্যাপ্টারে লিখেছেন ওই যে লাক্সের যে এইচডি গ্লো, ওই যে আপনার ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, এখন তো ওরা ফেয়ার অ্যান্ড লাভলির নাম বদলাইয়া গ্লো অ্যান্ড লাভলি করে দিচ্ছে। এটা কেউ জানতে চাইছে এটা কি একটা প্রসেসের ভিতর দিয়ে গিয়ে প্রথমে গ্লোর ব্যাপারটা সামনে নিয়ে এসে তারপর কি এই ব্র্যান্ডের এই রূপান্তরটা হয়েছে, নাকি এটা ভিন্নভাবে? এটা আমি ঠিক প্রশ্নটা বুঝতেছি না। ভেরি লাইকলি এটা প্রশ্নটা আমি বুঝেছি, ওই চ্যাপ্টারটাতে বোঝা যাবে। আমার মানে পরে যখন ফেয়ার অ্যান্ড লাভলির নাম চেঞ্জ করে ফেয়ার অ্যান্ড গ্লো করা হলো, আমি মানে ব্যক্তিগতভাবে ইউনিলিভারকে প্রচন্ড শ্রদ্ধা করি মার্কেটিয়ার হিসেবে এবং কিছুটা ঈর্ষাও করি। ওদের মতো, ইউনিলিভার মতো মার্কেটিং পৃথিবীতে খুব কম কোম্পানি করে, বাংলাদেশ তো দূরের কথা। ইউনিলিভার, পিএনজি, দে আর দ্য মার্কেটিং গুরু অফ দ্য কর্পোরেট ওয়ার্ল্ড। সো ওরা যখন এই গ্লো, এইচডি গ্লো কথাটা যখন বারবার ইউজ করছিল,
তারপরে ব্র্যান্ডের নাম চেঞ্জ করেই ফেয়ার অ্যান্ড গ্লো করলো, ইট মেবি, আমি জানি না, কিন্তু এটা যদি ওদের প্রি প্ল্যান্ড ওয়েতে হয়ে থাকে গ্লো কথা মাথার ভিতর ঢোকানোর জন্য, এ বিগ সেল টু দেম, নো ডাউট। হ্যাঁ, ধন্যবাদ। মহিবুর রহমান জানতে চেয়েছে Thank you, এই যে মনির ভাই। ছোট করে লিখছেন, হ্যাঁ, এই যে এবার তো বইটা খুব ছোট ছোট চ্যাপ্টার লিখছেন, বড় করে ডিটেইলে বিগিনারদের জন্য বই লেখার পরিকল্পনা আছে কিনা? ট্রু ট্রু ভাই, এটা আমি চাই, পার্সোনালি আমি চাই। কারণ আই নো মার্কেটিং প্র্যাকটিশনার, আই নো আবারও বলি, না আসলে মানে বড় করে লিখবো ছোট করে লিখবো এটা মনে হয় প্ল্যান হওয়া উচিত না। প্ল্যান হওয়া উচিত যা বলতে চাচ্ছি তা বুঝতে পারছি না, যদি সেই জিনিস আধা পেজে বুঝতে পারে কেন সেটাকে টেনে 4 পেজ বানাবো? হ্যাঁ, কোনো কারণ নাই। যেটা বোঝা চেয়েছি, এক একটা চ্যাপ্টারের দেখবেন সাইজ এক এক রকম, বা এক একটা টপিকের সাইজ এক এক রকম। এটার কারণে যে টপিক আমার কাছে মনে হয়েছে যে যতটুকু বললে বুঝবে ঠিক ততটুকু লিখেছি। টেনে আসলে মানে অপ্রয়োজনে টেনে লম্বা করা আমি নিজে পছন্দ করি না, এবং নিজে ওরকম করিও না। সো এরপরে বড় করে লিখবো এই প্রমিস করতে পারছি না। যদি সাবজেক্ট বা টপিক ডিমান্ড করে বড় করে ব্যাখ্যা দেওয়ার, তাহলে হবে কি, হয় যে আধা পেজে 4 লাইনে আমি বলে ফেলতে চাচ্ছি বা বলে ফেলতে পারছি, 4 লাইনই হবে, এটা কিছু করার নাই। সো আর ফরম্যাট আমি বুঝি না, এটা মাহবুব ভাইয়ের এরিয়া। সো সো আমি ওইভাবে আসলে না, যে টপিক বললে কাজ হয়ে যায় ততটুকুই বল। গালিব ভাই বলতে চাচ্ছে আমরা শেষ করি নাকি আজকে? হ্যাঁ, না ইলিয়াস বলো, তোমারটা দিয়ে গালিব শেষ ভাই করি। বলতে চাচ্ছে লিখবো যা অ্যাট অ্যাকচুয়াল, সেটা সাইজ যা হোক, ফরম্যাট যা হোক, আমি জানি না, কিন্তু এটা অ্যাট অ্যাকচুয়াল হবে। আমার যা লেখা থাকে যা লেখা সেটাই লিখবো, এটা এখন মাহবুব যেভাবে পারে ছাপুক। আমরা তাই মনে করি আর কি, যে আমরা আগে শুনতাম অনেক পুরোনো লেখকদের কাছে, যখন লেখকদের কাছে যাইতাম তারা বলতো যে কত ফরম্যাট বই চাও। আমার মাথায় ঢুকতো না যে কি ব্যাপার, ফরম্যাটটা এখানে গুরুত্বপূর্ণ কেন। একজন লেখক যা বলতে চায় সেটা যদি সে 1 পৃষ্ঠার মধ্যে বলে ফেলতে পারে, তাহলে সেটা টেনে বড় করার দরকার নেই। আর যদি সেটা 200 পৃষ্ঠার প্রয়োজন পড়ে আর কি, তার কথাটা, তার বক্তব্যটা ফুটিয়ে তোলার জন্য, তো আমি ফরম্যাট জন্য সেটাকে আমি আরো মানে অর্ধেক করে ফেলবো নাকি? তো এই যে ক্ষেত্রে আমাদের মূল ব্যাপারটা হচ্ছে আপনার যা বলা সেটা আপনি স্বাচ্ছন্দ্যে বলেন এবং পরিমিত ভাবে বলেন আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কখনোই ফরম্যাটটাকে প্রায়োরিটি দেই না আর কি। ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা দীর্ঘ 1 ঘন্টা ধরে আলাপ করেছি। আমরা আমাদের আলোচনা শেষ করি। প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাকে কিছু বলা হয় নাই, আমরা গালিব ভাইয়ের বই নিয়ে কথা বলছি। আমি শেষ করে দিই আজকে। আমরা আরেকদিন আমার বইটা প্রকাশ হোক, তখন আমরা বই নিয়ে আলাপ করবো। কিছু বলেন না, আলাপ করেছি। আমরা আশা করি আপনারা সবাই এটা পড়বেন, জানবেন, এবং আমরা আগামী দিনে ভালো করব। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।